Good evening, sir. Good evening. হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছি সবাই আমাকে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা বলেছিলাম যে আজকে আমরা একটা এক্সট্রা ক্লাস নেব। তো সেই ক্লাসে চল আমরা যে ক্লাসটা অলরেডি হয়ে গেছে 4 দিন ধরে 5 দিন ধরে আমরা পড়িয়েছি, সেই ক্লাসটা একটা ক্লাসের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেই পার্টগুলোই দিয়েই আর কি মোটামুটি চ্যাপ্টারটা ম্যাক্সিমামই আমরা কভার করব। তো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস বলে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার আমরা স্টার্ট করছি। আজকে আমরা পুরো চ্যাপ্টারটাই একবারে রিভাইজ করে দেব। তো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস এটা অনেকে আগে ক্লাস করেছে, আমি এখানে পড়িয়েছি, কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে কয়েকটা পার্ট রয়েছে, যে পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাটার পার্টটা অত সবাই তো ক্লাস 7 থেকে 6 থেকে ম্যাটার পড়তে পড়তে আসে, ন্যাচারালি এটা নিয়ে আমার খুব একটা বক্তব্য নেই, কিন্তু অন্য জায়গাগুলো কিন্তু এখানে আমাদের গুরুত্বপূর্ণ। সেই জন্য টপিকস অফ দিস চ্যাপ্টার, সেখানে ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ম্যাটার কত রকমের, সলিড, লিকুইড, গ্যাস ইত্যাদি, এরকম তো এগুলো তো সবাই জানে। অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য পার্টিকুলার নেচার অফ ম্যাটার, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা ম্যাটার কিন্তু ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি। থিওরি অফ মলিকুলার স্ট্রাকচার, আমি আজকে পড়ানোর বেসিসটাই তৈরি করেছি মলিকুলার স্ট্রাকচারের উপরে বেস করে আমরা পড়াবো। সেখানে ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার থাকবে, ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার, properties of and molecular structure of different states, different state এর molecular structure খুব ইম্পর্টেন্ট। লেটেন্ট হিট আমরা পড়াবো, লেটেন্ট হিটের জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর লাস্টে গিয়ে আমরা শেষ করব যেখানে, সেখানে হচ্ছে ইভাপোরেশন। তো এইভাবে আমরা শুরু করছি, চল আমরা শুরু করি। তো প্রথম জায়গাটা খুবই সিম্পল জায়গা, যে আগেকার দিনে আর কি ভাবা হতো যে জল, বায়ু, ফায়ার, আর্থ আর স্কাই, পঞ্চতত্ত্ব, এইগুলো দিয়েই কিন্তু সমস্ত এই 5টা এলিমেন্ট দিয়েই সব ম্যাটার তৈরি হয়েছে। যত পৃথিবীতে ম্যাটার আছে তার অরিজিন হচ্ছে এইগুলো।
কিন্তু এ তো অনেক আগেকারের কথা, এসব কথা আর এখন চলে না। যে এলিমেন্ট বলতে 5 এলিমেন্ট এখন আর কেউ বোঝে না। এলিমেন্ট বলতে এখন 118টা এলিমেন্ট, 118 এলিমেন্ট বোঝে, যেটা পিরিয়ডিক টেবিলে আমরা সবসময় দেখতে পাই যে 118টা এলিমেন্টই কিন্তু রয়েছে। তো যে কথা আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিসকাসও করছি, আমরা বলছি। তো তাই ম্যাটার কিন্তু এই 5টা এলিমেন্ট দিয়ে তৈরি, বা এই 5টা এলিমেন্টেই ক্লাসিফিকেশন করলেই ম্যাটারটা হয়ে যাবে তা এমনটা নয়। তাহলে আমরা যেটা ম্যাটার বলতে বোঝাচ্ছি সেটা হচ্ছে কি না, তার কি না 3টে ব্যাপার থাকবে। সেটা হচ্ছে কি না 3টে তার কোয়ালিটিস থাকবে, যে কথা আমরা বারে বারে বলেছি। সে স্পেস অকুপাই করবে, সে মাস পজেস করবে, এবং সেন্স অর্গান দিয়ে আমি ফিল করতে পারবো তার presence of which can be felt by any one or more of our 5 senses: sight, smell, taste, touch, hearing. এই কটা তো জানিস যে আমাদের 5টা সেন্স অর্গান রয়েছে, সেই 5টা সেন্স অর্গান দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো। এই কথা আর নতুন করে কিছু বলার দরকার নেই, কারণ অলরেডি উই হ্যাভ এনাফ কনসেপশন অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ম্যাটার। এখন এই যে বই, পেন বা এইসব কি সব রয়েছে যেন, টমেটো, চানাচুর, সমস্ত ব্যাপার স্যাপারগুলো বা পাহাড় পর্বত, এয়ার ফেয়ার সবই কিন্তু স্পেস অকুপাই করে রাখে, তার মাস আছে, এবং তাকে সেন্স অর্গান দিয়েও কিন্তু আইডেন্টিফাই করে। অল দোজ এক্সাম্পলস অফ ম্যাটার। তো এই নিয়ে কোনো কথা হবে না। তো চল আমরা একটু পরের দিকে যাই। সেখানে আমরা প্রথমেই যে কয়েকটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, যে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেল। দেখ, প্রত্যেকটা ম্যাটার, তাকে যদি আমরা ভাঙতে ভাঙতে যাই, তাকে যদি আমরা ব্রেক করি, তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে কি না এমন একটা ছোট পার্টিকেল, টাইনি পার্টিকেল, যাকে আর ভাঙা যাবে না। আলটিমেটলি আজকালকার দিনে আমরা জানি সেটাকে আমরা অ্যাটম বলে জানি, কিন্তু তখনকার দিনে সেটাকে একটা টাইনি পার্টিকেল হিসাবেই কনসিডার করা হতো। তো প্রত্যেকটা ম্যাটার আজকে এই ম্যাটারটা রয়েছে, এই ম্যাটারটা কিন্তু ইট ইজ কম্পোজড অফ সাম স্মল পার্টিকেলস। প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট পার্টিকেলস রয়েছে। এই পার্টিকেলসকেই আলটিমেটলি অ্যাটম বলে আমরা জেনেছি, কিন্তু 1800 সেঞ্চুরির পরে। তো তাহলে আমরা বলছি যে এভরিথিং অ্যারাউন্ড আস ইজ মেড আপ অফ, কারণ আমাদের চারিধারে যা আছে সবই তো ম্যাটার, আর ম্যাটার মেড আপ অফ টাইনি পিসেস অর পার্টিকেলস গুলো কি করছে না, আর কনস্ট্যান্টলি মুভিং, তারা কিন্তু সবসময় মুভমেন্টে আছে। সলিড হলে তার হয়তো মুভমেন্টটা অতটা বোঝা যাচ্ছে না, তার জাস্ট ভাইব্রেট করে, কিন্তু লিকুইডেরও মুভমেন্টটা বোঝা যায়, বা গ্যাসের মুভমেন্ট তো বোঝা যায়। এবং পার্টিকেলস হুইচ মেক আপ অফ ম্যাটার আর অ্যাটমস অর মলিকিউলস, মানে কিছু কিছু জিনিসের মধ্যে অ্যাটম অবস্থায় থাকে না, অ্যাটম অবস্থায় এক্সিস্ট করে না, তাদের অ্যাটমিক কন্ডিশনতে এক্সিস্ট করে না। যেরকম আয়রন, ধর, এটা যদি তুই আয়রন, এখানে ছোট ছোট এটা আয়রন মানে হচ্ছে এফি। তো এই ছোট একটা জিনিস, এটাকে যদি তুই চাস, তাহলে সেটা একটা আয়রন অ্যাটম, অবশ্যই একটা আয়রন অ্যাটম। তো যত এখানে আছে আয়রন অ্যাটম। কিন্তু তুই যদি অক্সিজেন, একটা কন্টেনারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি O2, মানে কি মলিকিউল। অক্সিজেন কিন্তু অ্যাটম এক্সিস্ট করে না, অক্সিজেন অ্যাটম ডাজ নট এক্সিস্ট। এসব নিয়ে আমরা পরে ডিসকাস করবো। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস বলে আমাদের একটা চ্যাপ্টার আছে, 3rd চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে কি আমরা ডিসকাস করবো ডিটেলে। কিন্তু আপাতত আমরা এই কথা বলছি যে প্রত্যেকটা ম্যাটার কিন্তু ছোট ছোট টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি, এবং এই প্রত্যেকটা টাইনি পার্টিকেলস সেগুলো কনস্ট্যান্ট মুভ করছে, এবং সেই পার্টিকেলস গুলো আইদার উই ক্যান সে দেম অ্যাজ অ্যাটমস অর মলিকিউলস। তো আমরা এইটুকু এখন আপাতত বললাম ফিজিক্যাল স্টেটস অফ ম্যাটারের মধ্যে
পার্টিকেলস এর আইডেন্টিফিকেশনের কথা বলছি। আমরা প্রথমে এটাই নিয়ে ডিসকাস করছি যে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস। তো ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস এর উপরে একটা অ্যাক্টিভিটি ছিল, যে অ্যাক্টিভিটিটাতে কি করা হয়েছিল না, যে অ্যাক্টিভিটিটাতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে ডিজলভ করেছিলাম এবং জলের মধ্যে ডিজলভ করে যে অ্যাক্টিভিটিটা বইতে দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটিটাই আমরা আরেকবার একটু অ্যাক্টিভিটিটা নিয়ে বলার, যে খুব ইজি ব্যাপার, খুব সিম্পল ব্যাপার, যে এই অ্যাক্টিভিটিতে ছিল যে পটাশিয়াম একটা বিকার নিলাম, তার মধ্যে খানিকটা জল নিয়ে নিলাম এবং সেই জল নিয়ে তার একটা লেভেল করে দিলাম, এবারে কিছু সুগার সেটা আমরা ওর মধ্যে দিয়ে দিলাম, সুগার দিয়ে দিলাম বা অন্য কিছুও দিতে পারি, এরকম কোনো ব্যাপার না, সুগার সল্ট যা কিছু দিতে পারি। তো সুগার দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম, কিছুক্ষণের মধ্যে দেখলাম যে সুগারটা কিন্তু ওর মধ্যে ডিজলভ করে গেছে। তো এই যে সুগার যে ডিজলভ করে গেল তাতে কি এই যে লেভেলটা, যেটা আমি কি অবজার্ভ করব, এখানে 100 ml বিকারের মধ্যে জল দিয়েছি বা 50 ml জল দিয়েছি, তারপরে 2 গ্রাম সুগার দিয়েছি, দিয়ে ডিজলভ করেছি। তো ওয়াটার লেভেলটা কি চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখবো, যে ওয়াটার লেভেলটা কি চেঞ্জ হয়েছে। তো ওয়াটার লেভেলটা কতটা চেঞ্জ হয়েছে সেটা দেখতে গিয়ে আমরা দেখছি যে সুগার দেওয়ার পরে অ্যাজ সাচ সেখানে কিন্তু ওয়াটার লেভেলটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ওয়াটার লেভেল কিন্তু আগে যেরকমই ছিল সেরকমই কিন্তু রয়ে গেছে। সুগার দেওয়ার পরে তাতে কিন্তু ওয়াটার লেভেলের কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। উই অবজার্ভ দ্যাট লেভেল অফ ওয়াটার ইন দ্য বিকার এট দ্য সেম মার্ক ইনিশিয়ালি দ্যাট ইন দ্য বিকার আফটার ডিজলভিং দ্য সুগার ইন দ্য বিকার। সুগার ডিজলভ করার পরেও এখানে যে আমি মার্কটা আগে দিয়েছিলাম সেই মার্কটা উপরের দিকে উঠে যায়নি, একই জায়গায় কিন্তু দাগটা রয়েছে। তাহলে সুগারটা গেল কোথায়? তো এই ব্যাপারে পরিষ্কার আমরা যে লার্ন করছি, যে বিষয়টা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কি না, এখানে কিন্তু 2 গ্রাম সুগার একটা 50 ml বা 100 ml ওয়াটারের মধ্যে ডিজলভ করছে, কিন্তু দেখ যে ওয়াটার তার মধ্যে কিন্তু প্রচুর ফ্রি স্পেস রয়েছে। ওয়াটার যখন আমরা নিচ্ছি তার মধ্যে কিন্তু প্রচুরই ফাঁকা জায়গা রয়েছে। ধর আমি যদি এখানে এইভাবে বিষয়টাকে দেখি যে ধর এখানে একটা কন্টেনার রয়েছে, এই একটা কন্টেনার রয়েছে এবং এই কন্টেনারটার মধ্যে কিন্তু আমরা দেখছি যে অনেক ওয়াটার মলিকিউল এর মধ্যে রয়েছে। এবারে তুই এর মধ্যে সুগার দিচ্ছিস, তো এটা ধর এর মধ্যে সুগার দিচ্ছিস। তো সুগার মলিকিউল গুলো কি করছে না, এই ওয়াটার মলিকিউলের যে পার্টিকেলস গুলোর মধ্যে যে স্পেস গুলো রয়েছে, এর মাঝখানে যে স্পেস রয়েছে সেই স্পেসে ঢুকছে। তাই এই লেভেলটা যেটা ছিল, এই মার্ক যেটা ছিল, সেই মার্কটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে না। জলের মধ্যে কিছু সুগার দিলে তার মার্কটা কিন্তু উপরের দিকে উঠে যায় না। তার কারণটা হচ্ছে জলের যে পার্টিকেলস গুলো রয়েছে সেই পার্টিকেলস গুলো কিন্তু তার মধ্যে অনেক ফাঁকা জায়গা রয়েছে এবং সেই ফাঁকা জায়গা মেকআপ হচ্ছে মিলিয়নস অফ স্মল পার্টিকেলস এর মধ্যে রয়েছে এবং সেই ফাঁকা জায়গা থাকার ফলে সেই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু এই সমস্ত সুগার মলিকিউলস গুলো কিন্তু চলে আসছে। তো তুই দেখতেই পাচ্ছিস যে কি কথাটা আমি বলতে চাইছি, এবং সুগার পার্টিকেলস গুলো কিন্তু ওই মাঝখানে যে ছোট ছোট স্পেস রয়েছে সেই স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি একথা বললাম, তার মানে যে পার্টিকেলস দিয়েই তৈরি, ম্যাটার যে পার্টিকেলস দিয়ে তৈরি, সে ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে অবজার্ভ করলাম যে ম্যাটার ইজ মেড আপ অফ টাইনি পার্টিকেলস। বইতে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করা রয়েছে, যে বিকারের মধ্যে আমি জল নিয়ে প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়েক চামচ দিলাম, তারপরে সেটার কালারটা খুব ডিপ থাকে কারণ অনেক বেশি পার্টিকেলস তার মধ্যে প্রেজেন্ট থাকে। এখানে কালারটা ডিপ রয়েছে খুবই,
এখানে কালারটা তুই দেখতে পাচ্ছিস যে প্রথম যে বিকারের কালারটা যেটা, সেই বিকারের কালারটা কিন্তু অনেক ডিপ, এটাতে অনেক ডিপ। তারপরে তার থেকে খানিকটা তুলে নিয়ে জল নিয়ে মেশানো হচ্ছে, একটু হালকা হয়ে গেছে, আরেকটু হালকা হয়ে গেছে, আরেকটু হালকা হয়ে গেছে। There must be millions of tiny particles present in crystals of potassium permanganate. পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে আমি একটা ক্রিস্টাল দিলাম তার মধ্যে প্রচুর প্রচুর পার্টিকেলস থাকে। একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে দানা নিলে তার মধ্যে কিন্তু মিলিয়নস অফ পার্টিকেলস থাকে, ওর মধ্যে মিলিয়নস অফ পার্টিকেল। জলে দেওয়ার সাথে সাথে সেই পার্টিকেলস গুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাই জলের মধ্যে পুরো কালারটা ডেভেলপ করে যায়। সাইজ অফ দ্য পার্টিকেল কিরকম অর্ডারে হয় না, 10⁻⁹ মিটার বা ন্যানোমিটার রেঞ্জে। 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার, এটা মনে রাখবি। তো ম্যাটার ইজ মেড আপ অফ টাইনি পার্টিকেলস, এটার উপরেই আমরা এখন কনসেন্ট্রেট করলাম, এটার উপরেই আমরা অ্যাক্টিভিটি এবং সেটা নিয়ে আলোচনা করলাম। তো তার মানে প্রত্যেকটা ম্যাটার কিন্তু ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি হবে এবং তারা র্যান্ডম মোশনে থাকবে এবং তাদের একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকবে। এবারে চল যে এই যে ম্যাটারের যে পার্টিকেলস গুলো তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম দেখি। তার ক্যারেক্টারিস্টিক্স, পার্টিকেলস গুলো তো কিছু একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তার একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো আমরা এখন একটা ক্যারেক্টারিস্টিক্স তার দেখছি, ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট মানে কি, যে কোনো ম্যাটার তার মধ্যে যে পার্টিকেলস গুলো রয়েছে সেই পার্টিকেলস গুলো কিন্তু জিগজ্যাগ মোশনে, এটা ডান দিকে দেখতে পাচ্ছিস যে জিগজ্যাগ মোশনে কিন্তু থাকে। এটা কিন্তু সলিডের ক্ষেত্রে মোশনটা এত বেশিও নয়, এটা গ্যাসের ছবি দেওয়া রয়েছে। এখানে যেটা রয়েছে সেটা কিন্তু একটা গ্যাস মলিকিউলস যার একদম র্যান্ডম মুভমেন্ট হয়, সেখানে কিন্তু পার্টিকেলস গুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে থাকে এবং ইরেগুলার ওয়েতে পার্টিকেলস গুলোর মুভমেন্ট হয় ওর মধ্যে, এবং তাকে বলে ব্রাউনিয়ান মুভমেন্ট। তো যে কোনো গ্যাসিয়াস স্পিসে এরকম মুভমেন্ট হয়। এছাড়াও লিকুইড এবং সলিডেতেও মুভমেন্ট হয়, তবে সেই মুভমেন্ট অনেক রেস্ট্রিক্টেড, গ্যাসের মতো নয়, গ্যাসের মতো এত বেশি মুভমেন্ট নয়। কিন্তু ব্রাউনিয়ান মুভমেন্ট কাকে বলে, দিস ইজ ইম্পর্টেন্ট, যে ব্রাউনিয়ান মুভমেন্ট বলতে আমরা কি বুঝি। তো ভেরি ইরেগুলার জিগজ্যাগ ওয়েতে মোশন হচ্ছে নোন অ্যাজ ব্রাউনিয়ান মোশন, একে বলেই ব্রাউনিয়ান মোশন। যে মোশনটাতে কিন্তু অনবরত একটা ইরেগুলার ওয়েতে একটা এরকম ধরনের একটা র্যান্ডম মোশন হচ্ছে, এরকম ধরনের মোশন হচ্ছে। এটা পার্টিকেল গুলোর একটা প্রপার্টি। তোকে যদি বলে যে পার্টিকেল গুলো দিয়ে যে ম্যাটার তৈরি হচ্ছে, এই পার্টিকেল গুলোর কি প্রপার্টি বলো, তো সেখানে আমরা পার্টিকেলের প্রপার্টি বললাম। এবং এই প্রপার্টিতে ব্রাউনিয়ান মোশন থেকে আমরা দুটো কনক্লুশন আবার পাচ্ছি। যে তুই বলি ব্রাউনিয়ান মোশন জেনে আমার কি লাভ, না, ব্রাউনিয়ান মোশনে আমরা পাচ্ছি যে ম্যাটার ইজ অলসো মেড আপ অফ টাইনি পার্টিকেলস, নাহলে এরকম মুভমেন্ট হতো না। অ্যান্ড পার্টিকেলস অফ দ্য ম্যাটার কনস্ট্যান্টলি মুভিং, তারা কিন্তু মুভমেন্টে রয়েছে, কনস্ট্যান্টলি মুভিং, তারা সবসময় মুভমেন্টে আছে। এবং ছোট 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 পার্টিকেলস দিয়ে ম্যাটার তৈরি। তো ম্যাটারের অনেক রকম ভাগ আছে, কিন্তু অ্যাজ সাচ ম্যাটারের কিন্তু পার্টিকেলস দিয়েই তৈরি হবে এবং তারা সামহাউ মুভমেন্টে থাকবে। গ্যাস হলে হয়তো মুভমেন্টটা বেশি হবে, কিন্তু সলিড বা লিকুইডেও কিছু না কিছু মুভমেন্ট আছে, যেটা আমরা পরে গিয়ে দেখতে পাবো। তো এবার দেখ, ব্রাউনিয়ান মুভমেন্টে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গ্যাসের ক্ষেত্রে অবজার্ভ করি, মোস্ট অফ দ্য কেসেস আমরা গ্যাসের ক্ষেত্রে। সেটা একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি। কি ঘটনা না, একটা রুমের মধ্যে যদি লাইট পড়ে, ধর তোরা সকালবেলায় হয়তো জানালা দিয়ে সানলাইট আসছে, তোর বিছানার উপরে পড়ছে বা তোর ঘরের মধ্যে আসছে, তো তখন তুই দেখতে পাবি যে জায়গায় সানলাইটটা পড়েছে, যে জায়গায় সানলাইটটা পড়েছে সেখানে ডাস্ট পার্টিকেলস গুলো কিন্তু নড়াচড়া করছে। সেটা তুই দেখতে পাবি এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল মুভিং র্যাপিডলি ইন ভেরি র্যান্ডম ওয়ে, ওখানে কিন্তু ডাস্ট পার্টিকেলস গুলো দেখতে পাবি। তো ঘরের মধ্যে সবসময় ডাস্ট পার্টিকেলস গুলো থাকে। এটা ঘটনা যে ঘর যদি অনেকদিন ধরে খোলা না হয় তাহলে দেখা যাবে যে প্রচুর কিন্তু ধুলোয় ভরে যায়। তাহলে ওই ধুলোগুলো কোথা থেকে এলো না, ওগুলো কিন্তু বাতাসে যেগুলো ভাসছিল সেগুলোই কিন্তু বিভিন্ন জিনিসপত্রের উপরে পড়েছে এবং ডাস্ট হয়েছে। তাহলে ব্রাউনিয়ান মোশন কিন্তু সব সময়ের জন্যই গ্যাসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সেটা অবজার্ভ করা যায়।
লাইট, একটা বিম অফ লাইট যদি রুমের মধ্যে ঢোকে তাহলে টাইনি বা ডাস্ট পার্টিকেলস গুলো কিন্তু আমরা দেখতে পাই। তুই যে কোনো সময় এটা অবজার্ভ করতে পারিস নিজের বাড়িতে, যে জানলা দিয়ে যে সকালবেলায় যে রোদ্দুর আসছে সেই রোদ্দুরটা যেখান দিয়ে পড়েছে সেটা যদি তুই অবজার্ভ করিস তাহলে ওই পাথওয়েতে দেখলে তুই বুঝতে পারবি যে প্রচুর ডাস্ট পার্টিকেলস নড়াচড়া করছে। বিছানায় হাত দিয়ে যদি ঝাড়িস তাহলে দেখবি বিছানা থেকে প্রচুর ধুলো ময়লা উঠে বাতাসে ভাসছে, এরকম ধরনের হতেই থাকবে। তো এটা কিন্তু এই ডাস্ট পার্টিকেলস গুলো কিন্তু এখান দিয়ে লাইটটা আসছে, এবং তুমি যদি লেন্স ফেন্স দিয়ে দেখো বা এমনি খালি চোখেও দেখা যাবে এই ডাস্ট পার্টিকেলস গুলো কিন্তু তুমি দেখতে পাবে, এরকম লেন্স দিয়ে দেখার কোনো দরকার নেই, কিন্তু প্রচুর প্রচুর ডাস্ট পার্টিকেলস আমরা দেখতে পাবো। এর একটা নাম আছে টিন্ডাল এফেক্ট। আমরা টিন্ডাল এফেক্ট পড়াবো, এই যে চ্যাপ্টার পড়াচ্ছি তাতে পড়াবো টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট এটা ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এই চ্যাপ্টারের মধ্যে এটা পড়ানো হবে। তো ভেরি র্যান্ডম ওয়েতে কিন্তু এই পার্টিকেলস গুলো কিন্তু মুভ করছে। উই ক্যান অবজার্ভ দ্যাট পার্টিকুলার ফেনোমেনন। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছোট ছোট পার্টিকেলস দিয়েই কিন্তু ম্যাটার তৈরি, এবং দে আর ইন কনস্ট্যান্ট মুভমেন্ট। এটাও কিন্তু বোঝা যাচ্ছে তারা মুভমেন্টে আছে। তো আমরা প্রুভ করতে চাই, আমরা কোনো কিছু জিনিস বললে হবে না, আমরা আমাদের নর্মাল যে লাইফের সাথে অ্যাটাচড কিছু ফেনোমেনা গুলোকে স্টাডি করতে চাই, যেখান থেকে বোঝা যাবে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এনিওয়ে, আমরা আগে যাচ্ছি। তো ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস এর মধ্যে আরো কিছু জিনিস বলার দরকার আছে। পার্টিকেলস অফ ম্যাটারস এন্ড স্পেস বিটুইন দেম, যে ম্যাটার যেসব পার্টিকেলস গুলো দিয়ে তৈরি, সেই পার্টিকেলস গুলো কিন্তু সবসময় যে একদম ভেরি ক্লোজে থাকে এরকম নয়, তার মধ্যে কিন্তু সবসময় স্পেস থাকে, একটা ইন্টারমলিকুলার স্পেস। দ্যাট স্পেস ইজ নোন অ্যাজ ইন্টারমলিকুলার অর ইন্টার অ্যাটমিক, যেটা দিয়ে তৈরি অ্যাটমিক স্পেস। তো ম্যাটার যে পার্টিকেলস দিয়ে তৈরি সেই পার্টিকেলস গুলোর মধ্যে স্পেস থাকে। এই কথা তো আমি আগেই বললাম যে জলের মধ্যে চিনি যখন আমি ডিজলভ করালাম তখন তো সেটা পুরোপুরি ডিজলভ করে গেল, অথচ লেভেলটা উঠলো না। তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই যে পার্টিকেলস গুলো সেগুলো তো কোনো একটা স্পেসের মধ্যে ঢুকে গেল। তো সেটা বোঝা যাচ্ছে এই কারণেই, এবং সেই জন্যই বলছি যে particles of matter have space between them, তাদের মধ্যে কিন্তু ফাঁকা জায়গা আছে, স্পেস রয়েছে, এবং এই স্পেস থাকার জন্য ওই জায়গায় কিন্তু মিক্সিং আপ করার সময় কিন্তু পার্টিকেলস গুলো চলে আসছে। তো আমরা যখন সলিউশন বানাই তখন সল্ট দিই, তখন কিন্তু সল্টি ওয়াটার তৈরি হয়, তার কিন্তু কোনো লেয়ারের কোনো চেঞ্জ হয় না। এবং এখানে আমরা একটা সল্ট দিয়ে একটা সলিউশন বানিয়েছি, এবং সেখানে আমরা সবসময় দেখতে পাই যে সলিউশন যখন বানানো হয় তখন কিন্তু তার লেভেলটা কিন্তু চেঞ্জ হয় না। অল্প পরিমাণ সলিড অ্যাড করলে সেখানে কিন্তু প্রচুর ভলিউমের ইনক্রিজ ঘটে না, তার কারণ কিছু কিছু স্মল স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে কিন্তু ঢুকে যায়। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার। আগে চলো, এখানে কি বোঝানো হচ্ছে না, আমরা পার্টিকেলস অফ ম্যাটার সেটা কনস্ট্যান্টলি মুভ করছে সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারি মানে ঘরের মধ্যে কোনো যদি একটা ধূপ জ্বালাই বা আগরবাতি এরকম ধরনের যদি ঘরের এক কোণে যদি আমি জ্বালাই, তাহলে এটা কিন্তু সেই স্টিকটা কিন্তু রুমের অন্য প্রান্তে তার গন্ধটা চলে যায়। তো এই যে প্রসেস যে আমরা একদিকে কোনো ধূপের গন্ধ জ্বালালে বা কেউ পারফিউম ইউজ করলে, কেউ একটা বডি পারফিউম বা ডিওডোরেন্ট এগুলো যদি ইউজ করে, তাহলে কেউ আশেপাশ থেকে কিন্তু গন্ধটা পেয়ে যায়, কারণ ওখানের যে পার্টিকেলস গুলো সেই পার্টিকেলস গুলো কিন্তু কনস্ট্যান্ট মুভমেন্টে রয়েছে। তো এই মুভমেন্টে থাকার যে ব্যাপারটা সেটাকে কি বলে না, দ্যাট প্রপার্টি ইজ নোন অ্যাজ ডিফিউশন। তো ডিফিউশন সবসময় কি না, এটা একটা স্পন্টেনিয়াস মিক্সিং অফ পার্টিকেলস। ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস রয়েছে, এয়ার রয়েছে, আবার আমি একটা ধূপের গন্ধ রয়েছে, সেখানেও কিছু পার্টিকেলস, ধূপ পোড়ার ফলে কিছু পার্টিকেলস বেরোলো। আর যেরকমটা ছবিতে দেখতে পাচ্ছিস যে এই পার্টিকেলস গুলো কিন্তু অনবরত মুভমেন্ট হয়ে যে ধূপের গন্ধটা কিন্তু এয়ারের মধ্যে ডিফিউজড হচ্ছে। তো এই প্রসেসটাকে বলে ডিফিউশন। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ডিফিউশন। তো ডিফিউশন গ্যাসের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, এবং পার্টিকেলস গুলোর কনস্ট্যান্ট মুভিং এর জন্যই কিন্তু এই প্রপার্টিটা আমরা বুঝতে পারছি, এই প্রপার্টিটা আমরা দেখতে পেলাম। সো হোয়াট ইজ ডিফিউশন?
Diffusion is intermixing of the particles of different types of matter on their own. তোমাকে কিছু নিজের থেকে কিছু করতে হবে না, তুমি ধূপ জ্বালিয়ে রেখে তোমার কোনো কিছু করার দরকার নেই, ধূপটার গন্ধটা আপনা আপনি ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তো এই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই কমন এক্সপিরিয়েন্স। আমরা সেই সব এক্সাম্পল দেবো অ্যাক্টিভিটির মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলো কিনা কমন এক্সাম্পল, আমরা সহজেই বুঝতে পারবো এরকম ধরনের এক্সাম্পল। তো আমরা এই ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটারের মধ্যে আমরা এই বিষয়টা নিয়ে এবার আলোচনা করছি যে পার্টিকেলস অফ ম্যাটার ক্যান অ্যাট্রাক্ট ইচ আদার। আজকে যদি পার্টিকেল গুলো যদি এরকম ধরনের পার্টিকেলস দিয়ে তৈরি ম্যাটার, কিন্তু এরকম ব্যাপারটা নয় যে তাদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, সেই অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে। তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বলে। ইন্টারমলিকুলার বলতে পারে, ইন্টার অ্যাটমিক বলতে পারে, যা আছে ওখানে তার মধ্যে। তো পার্টিকেলস গুলো সবসময় একে অপরের সাথে একটা ভীষণ ভীষণ একটা অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে। হ্যাঁ, হতে পারে যে সলিডে সেই ফোর্সটা বেশি বা লিকুইডে আরো কম বা গ্যাসে নেগলিজেবল, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে সেই ফোর্স আছে, এবং এই ফোর্স দু রকমের। এই ফোর্স টু টাইপস ফোর্স। একটাকে কি বলে না, একটাকে বলে কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, আর একটাকে বলে কি অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স এন্ড অ্যাডহেসিভ ফোর্স, চল আমরা একটু বুঝে নিই যে কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স বলতে কি বোঝায়। দেখ, আমি যখন তোকে বলবো তুই তখন ব্যাপারটা এভাবেই বোঝার চেষ্টা করবি যে দেখ, আমি 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 একটা জায়গায় কিছু কিছু মার্কারি নিয়েছি, আমি একটা টেস্ট টিউব আঁকছি। তো টেস্ট টিউব আঁকছি, তো টেস্ট টিউবটা এরকম একটা লাইন দিলাম, আবার এরকম একটা দিলাম, তারপরে টেস্ট টিউবটার মাথাটা আমি এঁকে দিলাম প্লেন দিয়ে, টেস্ট টিউবটার মাথাটা এরকম করে এঁকে দিলাম, আর এখানে টেস্ট টিউবটার মাথাটা এরকম হয়ে গেল। তো ধরা যাক এর মধ্যে আমি কিছু মার্কারি রেখেছি, এর মধ্যে কিছুটা জায়গা মার্কারি রয়েছে, টেস্ট টিউবটার মধ্যে মার্কারি রয়েছে, টেস্ট টিউবটার মধ্যে মার্কারি রয়েছে, এখানে মার্কিউরি রয়েছে। তো এখানে টু টাইপস ফোর্স এখানে কাজ করছে। আমার কথাটা ভালো করে শোন, এখানে দু রকমের কাজ করছে। কি না, মার্কারি অ্যাটম এন্ড মার্কারি অ্যাটম। এখানে প্রচুর মার্কারি অ্যাটম রয়েছে। তো সেই মার্কারি অ্যাটমের মধ্যেও একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, অ্যাট্রাকশন। আবার কাঁচের দেওয়াল আছে, গ্লাস, এটা গ্লাস রয়েছে, তাহলে সেখানেও আবার অ্যাট্রাকশন থাকবে, মার্কারি অ্যান্ড গ্লাস, কাঁচ। তো এই একটা অ্যাট্রাকশন। যদি একই জিনিসের মধ্যে অ্যাট্রাকশন হয় তাকে বলে কোহেসিভ ফোর্স। আর যদি ডিফারেন্ট জিনিসের মধ্যে মার্কারি আর গ্লাস তার মধ্যে, তাকে বলে অ্যাডহেসিভ ফোর্স। তো আরেকবার বলবেন এটা? হ্যাঁ, নিশ্চয়ই বলবো, ডেফিনেটলি বলবো। আমি বলতে চাইছি যে একই টাইপের মলিকিউলস বা অ্যাটমের মধ্যে যে অ্যাট্রাকশন তাকে বলে কোহেসিভ ফোর্স, কিন্তু ডিফারেন্ট টাইপের। আজকে কমন এক্সাম্পল নে, ধর এখানে খানিকটা, এটা একটা বাকেট, এই বাকেটের মধ্যে, এই কন্টেনারটার মধ্যে জল আছে, এখানে জল আছে। তো বাকেটটা হয়তো আয়রন দিয়ে তৈরি, একটা আয়রন বাকেট, এটা আয়রন দিয়ে তৈরি, তার মধ্যে জল রয়েছে। তো আমরা একটা তো অ্যাট্রাকশন ভাবতেই পারি যে যত ওয়াটার রয়েছে তাদের মধ্যে অ্যাট্রাকশন। আবার কিছু অ্যাট্রাকশন রয়েছে দেয়ালের গায়েতে, সেটা আয়রনের সাথে ওয়াটারে। তো একই জিনিসের মধ্যে যখন অ্যাট্রাকশন হয় তাকে বলে কি না কোহেসিভ ফোর্স। একই জিনিসের মধ্যে অ্যাট্রাকশন,
ওয়াটার এখানে যত ওয়াটার মলিকিউল আছে তার মধ্যে অ্যাট্রাকশন আছে, সেটাকে বলে কোহেসিভ ফোর্স। কিন্তু ডিফারেন্ট টাইপের মলিকিউল, দিস ইজ ওয়াটার এন্ড দিস ইজ আয়রন, তাকে বলে কি অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে ডিফারেন্ট টাইপের অ্যাটমস বা মলিকিউলস এর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডহেসিভ ফোর্স। তো আমরা এখানে সেই ডেফিনেশন দেয়া রয়েছে। তো তুই দেখতে পাচ্ছিস যে দু রকমের ফোর্স যেটা আছে সেটা cohesive force, the force of attraction between the particles of the same substance, between the particles of the same substance. But adhesive force is the force of attraction of the particles of different substance, mercury, glass, iron, water, just different টাইপের যদি সাবস্ট্যান্স থাকে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ অ্যাডহেসিভ। আমরা যখন কোনো আঠা ফাটা লাগিয়ে কোনো কিছু জুড়ি, তাহলে দুটো আলাদা আলাদা জিনিসকে জোড়া হচ্ছে, তো টু ডিফারেন্ট থিংস জোড়া হচ্ছে, দ্যাট ইজ ফোর্স অফ অ্যাডহেশন। অ্যাডহেসিভ ফোর্স আঠালো জিনিস দিয়ে জোড়া হয়, তো এগুলো হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। তো আশা করছি বুঝতে পেরেছিস। কোহেসিভ ফোর্স মানে একই জিনিসের মধ্যে যে অ্যাট্রাকশন, তাকে বলে কোহেসিভ ফোর্স। তো এগুলো ম্যাটারের সমস্ত প্রপার্টি নিয়ে আমরা বলছি। একটু ডিপে ঢুকে আমি পড়াচ্ছি, একটু ডিপে ঢুকে বলছি, কারণ অলরেডি একটা চ্যাপ্টার একটু তুই পড়েছিস, নিজে পড়েছিস, কিন্তু আমরা আরো কিছু অ্যাডেড ইনফরমেশন দিচ্ছি চ্যাপ্টার থেকে, সেটা সব থেকে ভালো হয়। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে কি না, একটা সিম্পল বক্তব্য নিয়ে এখানে আলোচনা করছি, যে সেটা খুবই কমন থিং। দ্য ক্রিস্টাল অফ কপার সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিজলভস মোর কুইকলি ইন হট ওয়াটার দ্যান ইন কোল্ড ওয়াটার, গিভ রিজন। এটা একটা ঘটনা যে আমরা যখন একটা কন্টেনারের মধ্যে কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো নিয়ে যখন ডিজলভ করবো, এনিথিং আমরা ডিজলভ করবো, তখন কি হবে না, সেটা কিন্তু কোল্ড ওয়াটারের চাইতে হট ওয়াটারে কিন্তু ভালো ডিজলভ করবে। প্রশ্নটা অ্যান্সার কি হবে যে কেন এটা হয়? তো আমি তোকে বলছি যে আমরা একটা কন্টেনার নিলাম, এই কন্টেনার নিলাম এবং এই কন্টেনারের মধ্যে আমরা জল রেখেছি। অবভিয়াসলি জল দেয়া রয়েছে এই কন্টেনারের মধ্যে, জল আছে। এবারে এর মধ্যে আমি কিছু কপার সালফেট, কথার কথা কপার সালফেট আমি দিলাম। কপার সালফেট ব্লু কালারের, আমি ব্লু কালারের কপার সালফেট এখানে অ্যাড করলাম, তো দেখা যায় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি না, কপার সালফেট dissolves more quickly in hot water. অ্যাকচুয়ালি কি হয় না, কপার সালফেট সেটা কিন্তু টাইনি পার্টিকেলস তার মধ্যে রয়েছে। কপার সালফেটের মধ্যে কিন্তু টাইনি পার্টিকেলস রয়েছে, এটার মধ্যে কিন্তু টাইনি পার্টিকেলস গুলো রয়েছে। এই টাইনি পার্টিকেলস গুলো যত ভালো জলের মধ্যে ডিস্ট্রিবিউশন হতে পারবে, জলের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে, তত ইজিলি কিন্তু সলিউশন হবে। যত কুইকলি এটা ডিসপার্সড হতে পারবে, জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে। তো এই ছড়িয়ে পড়ার জন্য কিন্তু এনার্জি দরকার। তো টেম্পারেচার দিলে, বয়েলিং ওয়াটার টেম্পারেচার দিলে কি না, টেম্পারেচার is nothing but form of energy. টেম্পারেচার হচ্ছে একটা এনার্জি, সেই এনার্জি কি করে না, দ্যাট ইনক্রিজেস কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস। তুই যখন কপার সালফেটের পার্টিকেল গুলোর কথা বলছিস, কপার সালফেটের পার্টিকেলস গুলো জলের মধ্যে যখন দেয়া যাচ্ছে, তখন কিন্তু ওটা ছড়িয়ে পড়বে, জলের মধ্যে ডিসপার্সড হবে, চারিদিকে কিন্তু ঘুরে বেড়াবে, তবেই কপার সালফেট ভালো ডিজলভ করবে। তো এখন আমার কাছে সিম্পল ব্যাপার যে যদি আমি এখানে একটু গরম দিই, এখানে যদি আমি হিট কি করবে
না টেম্পারেচার বাড়ালে কাইনেটিক এনার্জিও বাড়ে, কাইনেটিক এনার্জিও বাড়ে, পার্টিকেলস গুলোর কাইনেটিক এনার্জি বাড়ে। তো কাইনেটিক এনার্জি বাড়লে সেখানে কিন্তু তার মুভমেন্ট কিন্তু এদিক সেদিক মুভমেন্ট কিন্তু অনেক ভালো হবে। একটা কমন কোশ্চেন যে জায়গা থেকে এটা আমি দিয়েছি সেটা হচ্ছে এটাই যে হট সিজলিং ফুড, যেটা তুই একটা হয়তো কোনো রেস্টুরেন্টের বাইরে তুই ওয়েট করছিস, খাবি বলে ওয়েট করছিস, তো রেস্টুরেন্টের মধ্যে থেকে ভীষণ সুন্দর একটা ভালো ভালো গন্ধ চলে আসছে, তোর নাকে চলে আসছে। তো দিস ইজ পসিবল, দিস ইজ পসিবল দিস ইজ পসিবল যে যখন কিনা গরম অবস্থায় খাবারটা সার্ভ করা হয় তখন কিন্তু সেই খাবার থেকে গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ঠান্ডা যদি কোনো খাবার কেউ সার্ভ করে তাহলে তার থেকে কিন্তু ওই গন্ধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে না। কিংবা বাড়িতে মা যখন খাবার দাবার রান্না করছে তখন দেখা যাচ্ছে ভীষণ একটা গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু রান্না করাটা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু গন্ধটা অত বেশিও পাওয়া যাচ্ছে না। একটাই কারণ যে আমরা যখন হট কন্ডিশনে ফুডটা দেখছি তখন তার কাইনেটিক এনার্জি বেশি এবং ফুড পার্টিকেলস গুলোর যে এয়ারে ভাসতে ভাসতে আমার নাকে চলে আসছে। তো কাইনেটিক এনার্জি সব সময় কিন্তু বেড়ে যায় উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার। ভেরি ইম্পর্টেন্ট থিং যে কাইনেটিক এনার্জি বাড়ে, এবং সেই কারণে এই প্রশ্নটা দেওয়া হয়েছে ক্রিস্টালস অফ কপার সালফেট অর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা কিন্তু এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই কারণেই আসছে যে উইথ দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক টেম্পারেচার বাড়লে কিন্তু কাইনেটিক এনার্জি বাড়ে। কাইনেটিক এনার্জি বাড়ে মানে পার্টিকেলস গুলো কিন্তু তাড়াতাড়ি সলিউশনের মধ্যে চলে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এই কথা বলতে পারি যে কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট dissolves more quickly in hot water than in cold water. ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গিভ রিজনের মধ্যে থাকে। তো আমরা কিছু কিছু কোশ্চেন একটা দুটো দিয়েছি যাতে করে কনসেপশন আরো ক্লিয়ার হয়। তো আমরা আগে যাচ্ছি। তো এখানে গরম জল থাকে বলে এমনি হয়, মানে ওটা হিট মানে ওটা এনার্জি দেয় বলে। এনার্জি বেশি দ্যাট এনার্জি ইনক্রিজেস দ্য মুভমেন্ট অফ দ্য পার্টিকেলস, সলিউট পার্টিকেলস যেটা আমরা অ্যাড করছি কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার যে পার্টিকেলস গুলোকে মুভমেন্ট দিচ্ছে এবং টেম্পারেচার বাড়াচ্ছি। টেম্পারেচার আমরা যেহেতু বাড়াচ্ছি তাই টেম্পারেচার বাড়ালে অবভিয়াসলি টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস বাড়ছে। তো কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস বাড়ছে বলেই কিন্তু অবভিয়াসলি সেটা কিন্তু রিজলিউশনটা ভালো হচ্ছে। তো এখানে ছোট্ট করে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছিস যে টেম্পারেচার ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস বাড়ছে। তো সেটা কথা বললাম। নেক্সট আমরা চলে আসছি ম্যাটার, তার কিছু প্রপার্টি। ম্যাটারকে কিন্তু আমরা সলিড, ম্যাটারের মধ্যে যে সলিড সেগুলো কিন্তু রিজিড হয়, মানে এখানে একটা বল দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে সলিডকে, কিন্তু সলিডগুলো ভেঙে যাচ্ছে না বা বেন্ড করছে না বা আদার কোনো টাইপের কিছু দেখা যাচ্ছে না। এবং সলিড তার একটা পার্টিকুলার শেপ আছে এবং সে সবসময় ওই শেপটা মেনটেন করার চেষ্টা করে, এবং সেই জন্য বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই যদি তুমি করো তাহলে কিন্তু সেটা তার ক্ষেত্রে তার ফোর্সটা দিলেও, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলেও কিন্তু তার স্ট্রাকচারে কিছু চেঞ্জ হবে না। এটা একটা সলিডের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। তো রিজিড বা রিজিডিটি হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য সলিড, কারণ বাইরে থেকে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো বা যা কিছু অ্যাপ্লাই করো না কেন তার শেপটাকে কিন্তু সহজে তুমি চেঞ্জ করতে পারবে না। তোমার কাছে যে পেন আছে সেই পেনটাকে যদি তুমি চাও যে তাকে চেঞ্জ করবে, অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ফোর্স অ্যাপ্লাই করে সবসময় কোনো না কিছু করা সম্ভব, কিন্তু সেটা ফোর্সের এগেনস্টে সে কাজ করার চেষ্টা করবে। কিন্তু রিজিড কন্ডিশন হচ্ছে সেটাই যেটা কিনা ইজিলি করা যাবে না, সহজে কিন্তু তার শেপটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। শেপ তো একটা সলিড জিনিসকে তুমি তো ফোর্স অ্যাপ্লাই করে ভেঙে ফেলতেই পারো, কিন্তু নর্মালি অল্প প্রেসার অ্যাপ্লাই করে বা সাধারণভাবে সেটা করাটা একটু ডিফিকাল্ট। তো রিজিডিটি এটা একটা প্রপার্টি। কিন্তু লিকুইডের বা গ্যাসের একটা প্রপার্টি হচ্ছে ফ্লুইড। তারা কিন্তু ফ্লুইড, দে হ্যাভ টেন্ডেন্সি টু ফ্লো। তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে এখানে কল থেকে জল পড়ছে, ফ্লো করতে পারে। তো তাদের মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। গ্যাস তো যেতেই পারে, লিকুইডও ফ্লো করতে পারে নিজের থেকে, অন ইটস ওন, নিজের থেকে। তোমাকে জোর করে কিছু
করতে হবে না, লিকুইডের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, বা গ্যাসের উপরে কিছু ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, তারা নিজের থেকে কিন্তু এই ব্যাপারটা করতে পারে। দ্যাটস ওয়াই গ্যাসেস অ্যান্ড লিকুইডস দে আর নোন অ্যাজ ফ্লুইড। সলিডকে কখনো ফ্লুইড বলে না। যারা ফ্লো করতে পারে, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, দোজ আর নোন অ্যাজ ফ্লুইড। তো সেই জন্য এরা কিন্তু ফ্লুইড, এবং এদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু খুবই কম, সেই জন্য কিন্তু এরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ফ্লো করতে পারছে। তো এটার কথা বললাম যে লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর নোন অ্যাজ ফ্লুইড, এটাই গুরুত্বপূর্ণ কথা। আগে যাচ্ছি। এবারে দেখ যে তিনটে যে স্টেটস অফ ম্যাটার রয়েছে, পাঁচটা আছে, আমরা দুটোর কথা পরে আসছি। আপাতত যে মেন যে তিনটে গ্রুপ, সেটা হচ্ছে একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস, আর ফোর্থ স্টেজ প্লাজমা, এবং বোস-আইনস্টাইন কনডেনসেট ফিফথ স্টেট ও রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা পরে আসছি। ছোটখাটো অল্প কিছু জানতে হবে তার সম্পর্কে, জিনিসটা কি জানতে হবে। কিন্তু আমরা মেনলি যে তিনটে স্টেট রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় হয়ে যাচ্ছে না, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। সলিড যখন আমরা কনসিডার করি, সলিডের কথা যখন আমরা বলি, তখন কিন্তু সেখানে কিন্তু মলিকুলার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ম্যাক্সিমাম। তাই তো সলিড, ডান দিকেরটা সলিড, তার মলিকিউলস গুলো কিন্তু দেখতে পাচ্ছি না যে এদিক ওদিক সরে যাচ্ছে। লিকুইড একটু একটু নড়াচড়া করছে সেই জায়গার মধ্যে, গ্যাস তো ভালো রকম নড়াচড়া করছে, কিন্তু সলিড পার্টিকেলস গুলো সেরকম একটা আমরা নড়াচড়া দেখতে পাচ্ছি না। কারণ সেখানে কিন্তু অবশ্যই হয়, নড়াচড়া হয় না যে তা নয়, নড়াচড়া হয়, কিন্তু সেই নড়াচড়াটা কিন্তু খুবই কম, খুবই লেস, অনলি ভাইব্রেশন। লিকুইডে ভালোই নড়াচড়া হয় মোটামুটি, গ্যাস তো কোনো কথাই হবে না। যে এই তিনটে পার্টিকুলার গ্রুপকে আমরা যদি ভাগ করি, তাহলে এই পার্টিকুলার গ্রুপকে ভাগ করার পিছনে এটাই বেসিস যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপরেই কিন্তু সব প্রপার্টিগুলো চলে আসবে। সেই প্রপার্টিগুলো আমরা ধীরে ধীরে বলছি। আমরা সলিডের কথা প্রথমে বলি। সলিডের কি কি থাকবে ফটাক্সে দেখে নে। তার শেপ থাকবে, একটা ডেফিনিট মাস থাকবে, তার ভলিউম থাকবে। ভলিউম তো সকলেরই থাকবে, কিন্তু সলিডের একটা ডেফিনিট শেপ এবং মাস, এ দুটো অবশ্যই থাকবে, এবং ভলিউমও থাকবে। তো যেরকম আইস, উড, কোল, আয়রন, নেল, এখানে আইসের এক্সাম্পল দেওয়া রয়েছে। আয়রন, নেল তুই দেখতে পাচ্ছিস যে এদের কিন্তু একটা স্পেস অকুপাই করে রাখে, তাদের মাস আছে, তাদের শেপ আছে, পার্টিকুলার শেপ আছে। সেই শেপটাকে চেঞ্জ করতে গেলে তোমাকে বাইরে থেকে ভালো রকমের ফোর্স অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ সলিড। খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ এগুলো খুবই কমন ব্যাপার। সলিডস হ্যাভ ডেফিনিট মাস এবং ডেফিনিট ভলিউম এবং ডেফিনিট শেপও রয়েছে। ডেফিনিট শেপ থাকার কারণ হচ্ছে যে স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, মলিকুলার মধ্যে অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং, অনেকই বেশি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স থাকার জন্য কিন্তু সলিডের একটা ডেফিনিট শেপ তো অবশ্যই থাকছে, তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটাকে হাই থাকার জন্য। তো এই জায়গাটা আমি বললাম। এবারে চলে আয় যে বিষয়টা আমি তোকে বলবো, সেটা হচ্ছে যে সলিডের কম্প্রেসিবিলিটি নেগলিজেবল। মানে কম্প্রেসিবিলিটি কথাটার মানে কি? কম্প্রেসিবিলিটি কথাটার মানে হচ্ছে যে তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে অল্প জায়গার মধ্যে নিয়ে আসতে পারো কি পারো না। কম্প্রেসিবিলিটি অল্প জায়গার মধ্যে তুমি নিয়ে আসতে পারো কি পারো না। আমি তোকে কম্প্রেশনের ধর এখানে 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 একটা জায়গা রয়েছে, এখানে কিছু মলিকুলস, এটা সলিড রয়েছে। তো এর উপরে ফোর্স অ্যাপ্লাই করে এই মলিকিউলগুলো যেহেতু এমনিতেই টাইট ফিটেড রয়েছে, এমনিতেই কাছাকাছি রয়েছে, এই মলিকিউলগুলোর উপরে ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু তাদেরকে আর কাছাকাছি নিয়ে আসা সম্ভবপর নয়। কিন্তু আজকে গ্যাস মলিকিউলসগুলো এরকম 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 ভাবে রয়েছে, তার উপরে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মলিকিউলগুলো কিন্তু কাছাকাছি চলে আসবে। তো সেই জন্য নেগলিজেবল কম্প্রেসিবিলিটি, এদের কম্প্রেসিবিলিটি খুবই কম, বাট দে হ্যাভ হাই ডেন্সিটি। ডেন্সিটি মানে মাস পার ইউনিট ভলিউম। তো যেহেতু এদের ছোট্ট ভলিউমের মধ্যে ভলিউমটা কম এবং মাসটা তার জায়গায় কম্প্যাক্ট নেচারের, তার জায়গায় প্রচুর পার্টিকেলস রয়েছে, তাহলে তার মাসটা বেশি
কিন্তু ভলিউমটা কম, অটোমেটিক্যালি তার ডেন্সিটিটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো সেই জন্যে দে হ্যাভ হাই ডেন্সিটি, তাদের ডেন্সিটি কিন্তু অবশ্যই কিন্তু খুব বেশি হবে। ডেন্সিটির অর্ডার হচ্ছে ডেন্সিটি সলিডের সব থেকে বেশি, তারপর লিকুইডের, তারপরে গ্যাসের। এগুলো হচ্ছে ডেন্সিটির অর্ডার। কার ডেন্সিটি বেশি কার ডেন্সিটি কম সেটা আমি বললাম যে এরকম ভাবে হচ্ছে। তো এখন সলিডের একটা নেগলিজেবল কম্প্রেসিবিলিটি এবং হাই ডেন্সিটি, এছাড়া কি সলিডের আরো কি বক্তব্য দেখ, যে সলিড সম্পর্কে আরো কি বুঝতে পারছি না, সলিড ইন্টারমলিকুলার ফোর্সেস ইন সলিড আর ভেরি স্ট্রং। ইন্টারমলিকুলার ফোর্সেস স্ট্রং কেন হবে না, মলিকিউলগুলো তো কাছাকাছি আছে, মলিকিউলগুলোর ডিস্টেন্স কম আছে, ডিস্টেন্স লেস, তাহলে অ্যাট্রাকশন কিন্তু মোর। কাছাকাছি থাকলে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটাও অনেক বেশি হয়। তো ডিস্টেন্স কম, তাই অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। ডাইমেনশন অফ দ্য সলিড ডু নট ইনক্রিজ ইন লার্জ প্রপোর্শন অন হিটিং অর কুলিং। তুমি যদি একটা সলিডকে হিট করো বা কুল করো, ওর ভলিউমের কিন্তু বিশাল চেঞ্জ হবে না। যেরকম গ্যাসকে তুমি যদি হিট করো তাহলে ভলিউমের অনেক বেশি চেঞ্জ হয়, বা লিকুইডের কিছুটা হলেও চেঞ্জ হয়, কিন্তু এদের যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি, তাই হিটিং বা কুলিং যদি যাই করো না কেন, এদের কিন্তু ডাইমেনশন মানে তাদের যে ভলিউম এর চেঞ্জ কিন্তু খুব একটা বেশি হবে না। আর সলিড একে অপরের মধ্যে ডিফিউশনটাও কিন্তু খুব কম, মানে স্পন্টেনিয়াস মিক্সিং এটা প্রায় হয় না বললেই চলে, খুবই কম, খুবই লেস। সলিডের ডিফিউশন কিন্তু ভীষণ কম। জলের মধ্যে যদি একটা সুগারের বড় টুকরো দিয়ে দাও, তাহলে নাড়াচাড়া না করলে সুগারটা অনেক ধীরে ধীরে জলের মধ্যে ডিজলভ হতে থাকবে, খুব তাড়াতাড়ি হবে না। বড় বড় পার্টিকেলস দিয়ে দিলে কিন্তু তাদের মধ্যে ডিজলভ হওয়ার টেন্ডেন্সি খুবই কম, ডিফিউশনটা খুব কম। সেখানে জলের মধ্যে একটা ইঙ্ক ফেলে দিলে, আমি দেখাবো তোকে, তো লিকুইডের ক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি হবে। তো লিকুইড স্টেট, তার ডেফিনিট মাস তো অবশ্যই থাকবে, ভলিউম, কিন্তু নো ডেফিনিট শেপ, তাদের কিন্তু শেপ নেই। যে কন্টেনারের মধ্যে আমরা রাখবো সেই কন্টেনার, অ্যালকোহল, মিল্ক, মার্কিউরি, যে কন্টেনারের মধ্যে আমি রাখবো সেই কন্টেনার, এখানে দেখতে পাচ্ছিস কয়েকটা লিকুইড এক্সাম্পল দেওয়া রয়েছে, এখানে স্কোয়াশ বা ওয়াটার, বা এখানে কি আছে এটা কি বুঝতে পারছি না, অয়েল ফয়েল আছে হয়তো কিছু একটা, যাই হোক ছবি পেয়েছি দিয়ে দিয়েছি। তো এখানে অয়েল ফয়েল আছে, সোয়া অয়েল ফয়েল, এরকম ধরনের কিছু হবে হয়তো, যাই না হয়তো, বুঝতে পারছি না। তো ওয়াটার, অ্যালকোহল, মিল্ক, মার্কিউরি, এই সব জিনিসপত্রগুলো, এদের কোনো ডেফিনিট শেপ তো নেই। এ প্রসঙ্গে আমাদের একটা অ্যাক্টিভিটি রয়েছে, যে ডেফিনিট শেপ যে থাকে না, অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু আগে দেখে নিই যে কম্প্রেশন, লিকুইডকে কিন্তু একটু কম্প্রেশন করা যেতে পারে। লিকুইডের মাস ডেফিনিট থাকে, ভলিউম থাকে, কিন্তু ডেফিনিট শেপ থাকে না। এই কথাটা গুরুত্বপূর্ণ, যে স্লাইটলি মোর কম্প্রেসেবল দ্যান দ্যাট অফ সলিড। দেখ এখানে ডান দিকের ছবিটা তুই দেখলে বুঝতে পারবি যে মলিকিউলগুলো কিন্তু একটু ওখানে গ্যাপ রয়েছে, তুই এবারে যদি এর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করিস, তাহলে এই মলিকিউলগুলো কিন্তু গায়ে চলে আসবে, এই মলিকিউলগুলো গায়ে চলে আসার সুযোগ পাবে, তাহলে কিছুটা হলেও কিন্তু কম্প্রেসেবল হবে। একে কিছুটা কম্প্রেস করা যেতে পারে, এরকম ফোর্স অ্যাপ্লাই করে কিছুটা কম্প্রেস করা যেতে পারে, কিন্তু খুব বেশি যে করতে পারবি এরকম কিছু নয়, কিন্তু কম্প্রেস করা যাবে। লিকুইডে কিছুটা কম্প্রেশন সম্ভব, সলিডে যেরকম অলমোস্ট ইনকম্প্রেসেবল, সলিডে প্রায় কম্প্রেস করা যায় না, কারণ এত মলিকিউলগুলো টাইটলি ফিটিং আছে, এত গায়ে রয়েছে যে ওদেরকে কম্প্রেস করা যায় না, কিন্তু লিকুইডে দেখতেই পাচ্ছিস যে কিছুটা হলেও কম্প্রেস করা যাচ্ছে। এই ছবিটায় তুই সেটাই বোঝা যাচ্ছে যে লিকুইড মলিকিউলসগুলোর মধ্যে কিছুটা করে স্পেস রয়েছে। স্যার আগের স্লাইডে একবার, হ্যাঁ স্যার আগের স্লাইডে একবার যাবেন? ঠিক আছে স্যার। তো আমরা এই প্রসঙ্গে যে লিকুইডের যে ডেফিনিট শেপ আছে, এই লিকুইডের শেপ নেই কিন্তু ভলিউম আছে, এটার প্রসঙ্গেও আমরা একটা অ্যাক্টিভিটি, যে লিকুইডকে তুমি যদি যে কোনো রকমের কন্টেনারে রাখো, এখানে একটা বিকার আছে,
বিকার আছে, একটা কনিক্যাল ফ্লাস্ক আছে, একটা মেজারিং সিলিন্ডার আছে, তো সেম লিকুইড এটার মধ্যে রাখলে এর মতো শেপ হবে, এর মধ্যে রাখলে এর মতো শেপ হবে। তো বিভিন্ন কন্টেনারের মধ্যে রাখলে এটা নিয়েই একটা অ্যাক্টিভিটি রয়েছে, যে অ্যাক্টিভিটি সিম্পল অ্যাক্টিভিটি, যে আমরা যদি এই ওয়াটার নিয়ে যদি যে কোনো কন্টেনারের মধ্যে যদি আমি রাখি, বিভিন্ন কন্টেনারের মধ্যে আমি রাখছি, তো তাতে কি আর আলাদা আলাদা শেপ হবে? তাতে তো একই রকমের আলাদা আলাদা শেপ হয়ে যাবে। ও যে কন্টেনারের মধ্যে রাখা যাবে তার শেপটাই নেবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওর ডেফিনিট কোনো শেপ নেই, তুমি যে জিনিসের মধ্যে রাখবে ভলিউমটা সবসময় ফিক্স থাকবে, তার একটা পার্টিকুলার ভলিউম থাকবে। এটাও যদি 100 ml হয়, এটাও 100 ml হবে, এটাও 100 ml হবে। কিন্তু বিষয়টা খুব সিম্পল ব্যাপার, যে কিন্তু ওদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মিল্ক রাখো বা ওয়াটার রাখো বা বিভিন্ন রকমের সাবস্ট্যান্স নিয়ে তুমি করো, তাতে কোনো পার্থক্য কিছু হবে না। সবগুলো যত রকমের লিকুইড আছে সবই তাদের শেপটা কিন্তু আলাদা হবে, যে কন্টেনারের মধ্যে রাখবে তারই শেপটা নেবে। কারণ এখানে কিন্তু মলিকুলার অ্যাট্রাকশনটা কিন্তু খুবই কম রয়েছে, মলিকুলার অ্যাট্রাকশনটা অতটা বেশি নেই, সলিডের মতো বেশি নেই। এখানে আমরা অয়েল দিচ্ছি, তাতেও সেই একই ব্যাপার ঘটছে, যে আলাদা কোনো ব্যাপার ঘটছে না, যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যে কন্টেনারের মধ্যে রাখা যাবে তার শেপটাই নেবে। তো খুব ইজি একটা অ্যাক্টিভিটি, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ওখানে লেখা রয়েছে, একবার পড়বি তাহলেই এই অ্যাক্টিভিটিগুলো বুঝতে পারবি, এমন কিছুই প্রবলেমেটিক ব্যাপার নয়। মিল্ক অয়েল সব কিছু দিয়েই রিপিট করা যেতে পারে এই অ্যাক্টিভিটিটা, এবং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং শেপটা যে কন্টেনারের মধ্যে রাখছি সে কন্টেনার যদিও ভলিউমটা কিন্তু সেমই থাকছে, প্রত্যেকটা ক্ষেত্রে ভলিউমটাই কিন্তু সেম থাকছে। তো liquids do not have fixed shape, but liquids have fixed volume. They can easily flow from one container to other, called fluid. তো এইসব কথা আমি তোকে বললাম এই অ্যাক্টিভিটির পয়েন্ট অফ ভিউ থেকে। এবার চল আমরা লিকুইডের আরো কিছু প্রপার্টিজ স্টাডি করি। দেখতে পাচ্ছিস ডান দিকে, আমি একটু আগেই বলেছিলাম যে লিকুইডের ডিফিউশন রেটটা কিন্তু সলিডের চাইতে বেশি। ডিফিউশন মানে হচ্ছে যে কতটা মিক্সিং হতে পারে। আজকে ওয়াটার রয়েছে, তার মধ্যে একটা ইঙ্ক তুই ফেলে দিয়েছিস, তাহলে ইঙ্কটা নিজের থেকে তুই নাড়াচাড়া করবি না, তুই চামচ দিয়ে নাড়বি না, ইঙ্কটা নিজের থেকে কত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হতে পারে। এটা কিন্তু একটা সুগার কিউব রাখার চাইতে বেশি তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশনটা হবে। এটা কোয়াইট অবভিয়াস ব্যাপার, সুগার কিউবে মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি আছে, সেই তুলনায় এখানে কিন্তু কম আছে। তো সেই জন্য ডিফিউশন হবে, ইজিলি হবে, মোটামুটি ইজিলি, কম্পারেটিভলি ইজিলি হবে লিকুইডের ক্ষেত্রে। তো কম্পারেটিভলি এটা ইজিলি, এই ডিফিউশন মানে ছড়িয়ে পড়ার ব্যাপারটা, সেটা লিকুইডসের ক্ষেত্রে এটা বেটার, তাড়াতাড়ি হবে উইথ রেসপেক্ট টু দ্য সলিডের চাইতে এটা বেশি তাড়াতাড়ি হবে। এবং যখন গ্যাস নিয়ে আমরা আলোচনা করব তখন গ্যাসেও দেখাবো যে গ্যাসেও বিভিন্ন অনেক বেশি পরিমাণে কিন্তু এটা ডিফিউশনটা হবে। তো লিকুইডের ক্ষেত্রে আমরা বলছিলাম এই সমস্ত কথাবার্তা। তো আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি না, লিকুইড কিন্তু ভালো এক্সপ্যান্ড করে হিট করলে, সলিড যেরকম করে না। সলিডের একটা পয়েন্টে আমি বলেছি যে সলিড করে না, কিন্তু লিকুইড ভালো এক্সপ্যান্ড করে, কারণ লিকুইডের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম আছে। দুটো পয়েন্ট তুই পড়লেই বুঝতে পারি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি এবং দেখাচ্ছিও পাশে যে লিকুইড এক্সপ্যান্ড। আজকে থার্মোমিটারের যে মার্কারি, আমাদের সামান্যতম জ্বর হলেও কিন্তু মার্কারি তার এক্সপ্যানশন হয়ে সে বুঝিয়ে দেয় যে কতটা জ্বর হয়েছে। তার মানে একটা বিষয় পরিষ্কার, আমাদের শরীরে জ্বর মানে তো এরকম নয় যে জ্বর মানে কতটা জ্বর হয়, এরকম নয় যে পুরো একদম মানে বয়েলিং ওয়াটারের মতো শরীর ফুটছে, এরকম তো নয়, অতটা জ্বর হয় না। সামান্য যার টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট, সেখান থেকে হয়তো ওটা নর্মাল, তার থেকে 102 এরকম ধরনের হয়েছে। তাহলে কত ডিগ্রি? 98 থেকে 102, লেস দ্যান 5 ডিগ্রি। তো লেস দ্যান 5 ডিগ্রি নর্মাল টেম্পারেচার চাইতে লেস দ্যান 5 ডিগ্রি। তো চিন্তা করে দেখ যে এই ব্যাপারটা, এই যে অল্প টেম্পারেচারের চেঞ্জ, এটা আমরা যেই থার্মোমিটার দিই আমাদের শরীরে, যদি জ্বর হয় তাহলে থার্মোমিটারে কি হয় না, মার্কারি ওটা লিকুইড, তার এক্সপ্যানশন হয়ে যায়, এক্সপ্যানশন হয়ে গিয়ে কাঁটা মার্কারির দাগটা উঠে যায় উপরের দিকে, আমরা বুঝতে পারি যে এতটা জ্বর হয়েছে। তুই এটা এই এক্সাম্পল থেকে তুই কি বুঝতে পারছিস
তুই বুঝতে পারছিস যে লিকুইড কিন্তু ভালো রকমেরই এক্সপ্যানশন করে উইথ দ্য ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার যদি তুমি চেঞ্জ করো তাহলে সেখানে কিন্তু লিকুইডের এক্সপ্যানশন কিন্তু ভালো হবে। একটা সলিড কিন্তু হিট করে দিলে তার এক্সপ্যানশন হয়ে যাবে, অনেকটা বেড়ে যাবে, এরকম টাইপের হয় না। এগুলো আমি বললাম লিকুইড সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো বলতে বলতে এগোচ্ছিলাম। এবার নিশ্চয়ই গ্যাসে চলে এসেছি। তো গ্যাসের সব থেকে বড় ব্যাপার যেটা ছবিটাই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তোকে, যে গ্যাস মলিকিউলস গুলো কিন্তু একেবারে সব সময় কিন্তু অনেক বেশি, গ্যাস মলিকিউলস গুলো কিন্তু অনেক অনেক বেশি কিন্তু সেখানে র্যান্ডম মোশনে রয়েছে, গ্যাস মলিকিউলস গুলো দৌড়দৌড়ি করছে এবং তারা র্যান্ডম মোশনে প্রতি মুহূর্তে কিন্তু র্যান্ডম মোশনে রয়েছে, যেরকমটা তুই দেখতে পাচ্ছিস যে র্যান্ডম মোশনে রয়েছে। তার মধ্যে ইন্টারমলিকুলার কোনো শেপ নেই, তার ডেফিনিট কোনো শেপ নেই, তার ডেফিনিট কোনো ভলিউমও নেই। তো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো সবই তো যে কন্টেনারের মধ্যে দেখা যাবে পুরো কন্টেনারটা জুড়েই তো থাকবে, কারণ তার ফোর্স অফ অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু কম, অনেকই কম। একে কি করা যেতে পারে না, সহজে তুমি কম্প্রেস করতে পারো। দেখ যে ছবিটা তুই দেখ, হাইলি কম্প্রেসেবল, কারণ দেখ যে মলিকিউলগুলোর মধ্যে অনেকটা ফাঁকা জায়গা ছিল, তাই উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করলে ওরা কাছাকাছি চলে আসার চান্স পাচ্ছে। ছবিটা তুই দেখতে থাক, দেখলেই তুই বুঝতে পেরে যাবি যে কম্প্রেশন বা কম্প্রেসেবল তার মানেটা কি, কথাটার বক্তব্যটার মানেটা কি, এটা পরিষ্কার এখানে তোর হয়ে যাবে। এখানে আর কিছু দরকার লাগে না। গ্যাস মলিকিউলস গুলো তারা হাইলি কম্প্রেসেবল, ভীষণ কম্প্রেসেবল, বিকজ ইন্টারমলিকুলার স্পেস তাদের বিটুইন দেম ইজ ভেরি লার্জ, অনেক তাদের মধ্যে স্পেস আছে এবং তাদেরকে কম্প্রেশন একটা গায়েতে আর একটা নিয়ে আসা যাবে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, গ্যাসের মধ্যে ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট এই প্রসঙ্গে আমরা কম্প্রেসিবিলিটি অফ ডিফারেন্ট মেটেরিয়ালস সেগুলো নিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি আমাদের রয়েছে, যে আমরা এরকম একটা সিরিঞ্জ নিয়েছি, এই সিরিঞ্জ দিয়ে আমরা কি করব না বিভিন্ন রকমের মেটেরিয়াল আমরা এই সিরিঞ্জ দিয়ে প্রেস করার চেষ্টা করব, কাকে বেশি প্রেস করা যাচ্ছে। তো আমরা প্রথমে এখানে হাত দিয়ে চেপে আমরা যদি এরকম ধরনের শুধু গ্যাস আছে সেটাকে যদি কম্প্রেস করার চেষ্টা করি, ওই সিরিঞ্জের মধ্যে এখন কিছু রাখিনি, তো কতটা আমি প্রেসার অনুভব করছি, কতটা চাপ দিতে হচ্ছে আমাকে ওকে কম্প্রেস করার জন্য। এখন আমরা বিভিন্ন রকমের সাবস্টেন্স রাখবো। ধরা যাক এখানে আমি একটা আঙুলটা দিয়ে আমি কি করছি না বিভিন্ন রকমের জিনিসপত্র রাখছি। 100 ml সিরিঞ্জ, তার মধ্যে আমি এয়ার স্ট্রাক করা রয়েছে। এইগুলো এই যে চাপাচাপির ব্যাপারটা এটা ওয়াটার এবং স্যান্ড দিয়ে করব, ওয়াটার দিয়েও করব, স্যান্ড দিয়েও করব। কার ক্ষেত্রে এয়ার, ওয়াটার আর স্যান্ড, তুই দেখ ভালো করে যে এয়ার যখন থাকবে তখন আমাকে প্রেসারটা খুব কমই দিতে হবে কম্প্রেস করানোর জন্য। ওয়াটার যখন থাকবে তখন কিন্তু সেক্ষেত্রে আমাকে একটু বেশি, আর মানে এয়ারকে অনেকটাই তুই কম্প্রেস করতে পারবি, অল্প প্রেসার দিয়ে অনেকটাই তুই কম্প্রেস করতে পারবি। লিকুইডটাকে তুই ভালো পারবি না, অল্প করতে পারবি, আর সলিডটাকে তো একেবারেই তো কম্প্রেস করতে পারবি না, কারণ সলিড তো ইনকম্প্রেসেবল, তাহলে ওটা চাপতেই পারবি না, তুই সিরিঞ্জটা ধরে চাপতেই পারবি না। তো এই সিম্পল এক্সপেরিমেন্টটা দিয়ে বোঝা যায় যে গ্যাস সব থেকে বেশি কম্প্রেসেবল, গ্যাসে অল্প ফোর্স অ্যাপ্লাই করে সহজেই কম্প্রেস করা যেতে পারে, ওয়াটার লিকুইড তারপরে সলিড নিয়ারলি ইনকম্প্রেসেবল। এটা বোঝানোর জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। তো বোঝাই যাচ্ছে যে কে বেশি কম্প্রেসেবল। এলপিজি গ্যাস বা অটোমোবাইল বিভিন্ন রকমের ইউজ করা হয়, তাতে কিন্তু সব গ্যাসগুলোকে লিকুইফাই করে প্রেসার দিয়ে কম্প্রেস করে লিকুইফাই করা হয়,
সেটা তুই বইতেও লেখা রয়েছে, দেখতে পাবি। গ্যাসের প্রপার্টির মধ্যে গ্যাসের ডেনসিটি খুব কম, কারণ আমি তোকে কি বলেছিলাম, যে আমি বলেছিলাম যে ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ভলিউম, এটা বলেছিলাম। তো ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ভলিউম যেহেতু বলেছি, তাই ভলিউম তো এর অনেক বড় জায়গা জুড়ে থাকে, লার্জ, অটোমেটিক্যালি ডেনসিটিটা কিন্তু কম। তো ডেনসিটি অফ দ্য গ্যাস এক্সট্রিমলি স্মল as compared to solids and liquid. Intermolecular force negligible. Gases expand to large extent when heated, and gases diffuse one another rapidly. Homogeneous mixture. গ্যাস সব থেকে ভালো ডিফিউজ করতে পারে, গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় সব থেকে ভালো যেতে পারে, অন্য যে কোনো মেটেরিয়ালের চাইতে গ্যাসের মুভমেন্টটা কিন্তু সব থেকে ভালো, ইজি, কারণ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু গ্যাসের ক্ষেত্রে সব থেকে কম। তো বললাম আমি গ্যাসের প্রপার্টিগুলোর কথা বললাম। এই গ্যাসের প্রপার্টির উপরে মানে ডিফিউশনের উপরে আমাদের একটা অ্যাক্টিভিটি লেখা রয়েছে, বইতে দেওয়া রয়েছে। সেই অ্যাক্টিভিটিটা কি না, খুব সিম্পল ব্যাপার। একটা ধূপ জ্বালাচ্ছে, একটা ঘরের কোণায় একটা ধূপ জ্বালাচ্ছে। তো ধূপ জ্বালানোর পরে তারপরে দেখছে যে সেই গন্ধটা কিন্তু চলে আসছে। তো এটা ডিফিউশন প্রপার্টির জন্য হচ্ছে একেবারে ইজিয়েস্ট একটা একেবারে ইজিয়েস্ট একটা, এই ঠাকুরকে দিচ্ছে ধূপ, শিব দুর্গা না কি সব আছে হনুমান, তো সেখানে দেওয়ার পরে এবারে ধূপটা জ্বলছে, এবারে ধূপটা বন্ধ করে দেওয়া হলো, ধোঁয়া বেরোচ্ছে, এবারে এই ধোঁয়াটা কিন্তু এর কাছে চলে আসছে, আস্তে আস্তে চলে আসছে থ্রু ডিফিউশন প্রসেসের জন্য চলে আসছে এবং ও গন্ধ পাচ্ছে। আমি আর নতুন করে কিছু বলতে চাই না, এই ধোঁয়ার মধ্যে অনেকই পার্টিকেলস রয়েছে, প্রচুর পার্টিকেলস রয়েছে, এবং সেই পার্টিকেলসগুলো কাইনেটিক এনার্জির জন্য মুভ করছে, পার্টিকেলসগুলো মুভ করছে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ ডিফিউশন। তো ডিফিউশনের জন্য সিম্পল একটা অ্যাক্টিভিটি, এত ছোট অ্যাক্টিভিটি, এত জাস্ট একটা কনসেপশন ডেভেলপ করার জন্য এই অ্যাক্টিভিটিটা করা হয়েছে, যে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে। তো এটা আমি তোকে বললাম যে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম সেটা কথা বললাম। এরপর দেখ যে আমরা পরের বিষয়টায় যাচ্ছি। পরের বিষয় কি না, গ্যাস মলিকিউলস গুলো হাই স্পিডে মুভ করে এবং এরা ওয়ালসের দেয়ালেতে মানে কন্টেনারের ওয়ালে এরা ধাক্কা মারে, মানে প্রেসার। তো গ্যাসের প্রেসার বলতে তুমি কি বোঝো? প্রেসার হচ্ছে ফোর্স অন দ্য কন্টেনার divided by area. That means force per unit area. Force per unit area এটাই হচ্ছে কি না প্রেসার। তো প্রেসার, ফোর্স পার ইউনিট এরিয়া, এই পয়েন্ট অফ ভিউ থেকেই প্রেসারটা আসে। গ্যাস মলিকিউলস গুলো সবসময় নিজেদের মধ্যেও ধাক্কা লাগছে, অ্যাট দ্য সেম টাইম দেওয়ালের গায়েতেও কিন্তু ধাক্কা মারছে, প্রেসার এক্সার্ট করছে, এবং যে প্রেসারটাই কিন্তু আমরা আলটিমেটলি ক্যালকুলেট করি ফোর্স পার ইউনিট এরিয়া দিয়ে আমরা প্রেসারটাকে ক্যালকুলেট করতে পারি। তো সলিড লিকুইড গ্যাস এই সমস্ত ক্ষেত্রে এখানে একটা কম্পারেটিভ স্টাডি দেওয়া রয়েছে, এটা রিড করবি, এটা পড়বি, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, এটা পড়বি, কোনো অসুবিধা হবে না। সব প্রপার্টিগুলোই একসাথে, সেভ, ভলিউম, ডেন্সিটি আমি আলাদা আলাদা করে আলোচনা করেছি, এখানে একসাথে এই প্রপার্টিটা সমস্ত আমরা দিয়েছি। এবারে শোন, ধর এইরকম ধরনের কিছু প্রশ্ন অনেক সময়তেই দেখা যায় যে liquids are generally have lower density than solid, but you must have observed that ice floats over water. Find out why. আইস জলের উপরে ভাসে কেন? না, ডেন্সিটি অফ আইস ইজ লেস দ্যান ওয়াটার। যখন
এক্ষেত্রে ডেন্সিটি ইকুয়ালস টু মাস পার ভলিউম। তো একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যখন ওয়াটার থেকে আইস হয়, ইটস ভলিউম ইনক্রিজেস, আইসের ভলিউমটা বেড়ে যায়। তুই যদি ফ্রিজে যদি একটা বোতল রাখিস, তাহলে ওটা যখন আইস ফর্ম করে, বোতল ভর্তি যদি জল থাকে, তাহলে ওটা বেড়ে যায়, মাথা পর্যন্ত আইসটা চলে আসে। তো ভলিউম কিন্তু ওর অনেকটা ইনক্রিজ করে। তো ভলিউমটা বেড়ে যাওয়া মানে ডেন্সিটিটা অটোমেটিক্যালি কমে যাওয়া। তো ভলিউম বাড়া মানে ডেন্সিটিটা কমে যাওয়া, এবং ডেন্সিটিটা কমে যাওয়া মানে ওয়াটারের চাইতে আইসের ডেন্সিটিটা অবশ্যই কম। আইস হালকা, আইসের ডেন্সিটি কম। সেই জন্যে কোনো জায়গায় যদি জল রেখে যদি তার উপরে আইস কিউব দেওয়া যায়, তাহলে আইস কিউবটা উপরে থাকে, আইসটা উপরে থাকে এবং জলটা নিচে থাকে, কারণ জলটা ভারী। ওয়াটার হ্যাজ গ্রেটার ডেন্সিটি দেন আইস। আইসের ডেন্সিটি কম কারণ আইসের ভলিউম বেশি। আইসের ভলিউম বেশি বলে আইসের ডেন্সিটিটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে, কারণ ডেন্সিটির ফর্মুলা আমি তোকে দেখিয়েছি, যার ভলিউম বেশি তার ডেন্সিটি অটোমেটিক্যালি কম। সাধারণত সলিডের ক্ষেত্রে হয় না এরকম, কিন্তু আইসের ব্যাপারটা কিন্তু একটু এক্সেপশনাল। আইসের ক্ষেত্রে এটা এরকম ধরনের ঘটনা দেখা যায়, যার উপরে এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষায় দেয়। এটা খুব কমন কোশ্চেন, আমি আমার এখানে ক্লাস টেস্টের সময় এই প্রশ্নটা দিয়েছিলাম। তো এরপরে চলে আসছি, এরপরে খুব সোজা একটা প্রশ্ন, যে ইনক্রিজিং অর্ডার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন অনুযায়ী সাজাতে হবে। তো সলিডে সব থেকে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে। তো ইনক্রিজিং অর্ডার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন, তো প্রথমে সব থেকে কমটা আগে অক্সিজেন, তার চাইতে বেশি হচ্ছে ওয়াটার, তার চাইতে বেশি হচ্ছে সুগার। তো এইভাবে ফোর্স অফ অ্যাট্রাকশন অনুযায়ী যদি সাজানো যায়, তাহলে এরকমভাবে আমরা তাদেরকে সাজাতে পারি। খুব ইজি ব্যাপার। আমরা প্রপার্টিগুলো স্টাডি করেছি, যেহেতু সেই প্রপার্টিগুলো স্টাডি করেছি, তাই এটা বলতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবারে শোন, যে আমরা আর একটা ফেজে চলে আসছি, যেখানে আমরা এটা আলোচনা করব যে ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড বা উল্টোটা, বা লিকুইড থেকে গ্যাস। এই সব যে একটা স্টেট থেকে আর একটা স্টেট, তার মলিকিউলার থিওরিটা কি আছে, কিভাবে এই বিষয়টা হয়, সে বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। যে সে ব্যাপারটা ছাড়া, তারা 1 মিনিটের ফোনটা রিসিভ করব। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, আচ্ছা, ওরা তো একটা ব্যাচে মানে একটা মানে পড়ানো শুরু হয়েছে, একদিন হয়েছে পড়ানো। হ্যাঁ, ওই অদ্রিজা, তারপরে আরো কয়েকটি, হ্যাঁ আরো কয়েকটি মেয়ে আছে, আমার ঠিক অঙ্কিতা এরকম ধরনের, কমলিকা, হ্যাঁ এরকম কয়েকজন, 4-5 জন আছে আর কি। ওটা শনিবার দিন ওরা ক্লাস করে, শনিবার দিনকার গত সপ্তাহে 1 সপ্তাহ হয়েছে ক্লাস, স্যাটারডে সকালবেলা 10টা না 10:30, আমার ঠিক মনে পড়ছে না, ওরকম হবে আর কি, 10টাই মনে হয় হবে, 10টার সময় ক্লাস করে। তো ওই ব্যাচে করতে পারে, ওখানে সবই বিদ্যাভারতীর মেয়ে রয়েছে, 5-7টা মেয়ে রয়েছে, সবই বিদ্যাভারতীর। হ্যাঁ, অনলাইনের পরে তো অফলাইনই হচ্ছিল, হতে হতে মানে আমার সব ব্যাচে অফলাইন হচ্ছিল, মাঝখানে অনলাইন তুলে দিয়ে অফলাইন করাচ্ছিলাম, তো আবার তো এই শুরু হয়ে গেল এসব ঝামেলা, সেই জন্য বন্ধ। হ্যাঁ, আপনি কোথায় থাকেন বলুন?
আচ্ছা, আমার আমার বাড়িটা হচ্ছে আপনার রায়বাহাদুর রোড, যে আদর্শ পল্লী যে পুজোটা হয় আপনি জানেন তো, ওই রায়বাহাদুর রোড, ওই রায়বাহাদুর রোড থেকে একটা রাস্তা নালাপুকুর বলে সেনাটি, একদম পাঁচ মাথার মোড়, যে পাঁচটা রাস্তার যে ক্রসিং, সেনাটি বললে যে কেউ বলে দেবে, সেনাটি পাঁচ মাথার মোড়, ওইখানে ওই ক্রসিং এতেই একদম বাড়ি, ওই ক্রসিং এতে। না, কলকাতাটা আপনি আরো ভিতরে চলে যাচ্ছেন, অত ভিতরে নয়, সিনহাটির একদম পাঁচ বাজার মুখ মিষ্টি বলে একটা মিষ্টির দোকান আছে দেখবেন, ওই মিষ্টি দোকান যে ফ্ল্যাটে আছে ওর চারতলা, ওটারই ফোর্থ মানে থার্ড ফ্লোর। হ্যাঁ। হুম। হ্যাঁ, এখানে আসার একদম তো অটো রিক্সা সবই তো একদম কমিউনিকেশন রাস্তার উপরেই। হ্যাঁ হ্যাঁ, আদ্যা মন্দির আছে। ও নন্দনা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমি আমি ওদিকে একবার দুবার গিয়েছিলাম ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। আমি যখন বাড়ি করেছিলাম ওখানে নীলাদ্রি সিল বলে একজন আর কি ওখানে বাড়ি আছে, নীলাদ্রি সিল, আপনি চেনেন কিনা জানি না, ও আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে আমি গিয়েছিলাম, ওই ভদ্রলোকের বাড়িতে একবার দুবার গিয়েছিলাম, সেই জন্য একটু মনে আছে। হ্যাঁ, আমি জানি ওখানে। তো ঠিক আছে, আপনি একটা কাজ করুন আপাতত, তো আমার এখানে অফলাইন হলেও তো অসুবিধা নেই, আপনি চলে আসতে পারবেন আর কি, তার কাছাকাছি হবে। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আর জয়েন্টের ব্যাপারটা যেটা মানে আমার এখানে হয় সেটা হচ্ছে, যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেয় তাহলে আমি যে ক্লাস এখানে নেব সেই ক্লাসই হয়ে যাবে, আমি যে পড়াবো। কিন্তু যদি নিট যদি দেয় তাহলে নিটের জন্য আলাদা ব্যাচ হয়, কতটা বোঝার চেষ্টা করো, সেটা দুদিন করে মানে পড়ানো হয়, 11-এর ক্লাস একদিন, 12-এর ক্লাস, 12 যখন শুরু হয় তখন তো 12-11 দুটো একসাথে চলতে থাকে, সেটা আলাদা করে ব্যাচ হয়, আলাদা করে ব্যাচে আমি করাই, যারা যারা আর কি নিটের ক্লাস করতে চায় তাদেরকে সব টোটাল জিনিসটাই পড়ানো হয়, কারণ নিটের পড়াটা কিন্তু আলাদা আর কি। হ্যাঁ, তো নিটের, হ্যাঁ মেডিকেলের জন্য তো নিটের আমার এখন এবছরে ধরুন আমার যত স্টুডেন্ট আছে তার মধ্যে প্রায় 22-24 জন আর কি নিটের ক্লাস করে, তো ওদের আলাদা করে দুটো ক্লাস আর কি দুদিন, মানে এখন বুধবার দিন আর রবিবার করে দুদিন করে আর কি নিটের জন্য শুধু ক্লাস হয় আর কি, একদিন 11-এর টপিক পড়ানো হয়, একদিন 12-এর টপিক পড়ানো হয়, এভাবে নিটের জন্য আলাদা। আর এই ক্লাসটা যেটা হচ্ছে সেটা শুধু বোর্ডের জন্যই হয়, যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কেউ উঠতে চায় তাহলে এই বোর্ডের সাথেই, বোর্ডে যা পড়ায় তার হয়ে যাবে, কিন্তু নিটটা একদমই হবে না, মানে নিটটা ওরকম বোর্ডের সাথে একদমই হবে না, মানে কোনো টিচারই পারবে না পড়াতে। কেন আমি আপনাকে বলছি, নিটের সিলেবাসটাও পুরো আলাদা, অনেক বেশি হেভি সিলেবাস। আর দু নম্বর কথা হচ্ছে যে লাস্ট ইয়ার থেকে আপনি শুনবেন নিশ্চয়ই যে এইমস এর পরীক্ষা, মানে এইমস এর ভর্তির জন্য পরীক্ষা ওটা আলাদা হতো আর নিট আলাদা হতো, কিন্তু লাস্ট ইয়ার থেকে এইমস আর নিট একসাথে জয়েন্ট হয়ে গেছে, মানে একটাই পরীক্ষা হচ্ছে। কিন্তু এইমস এর তো স্ট্যান্ডার্ড খুব হাই, এইমস এর যারা ভর্তি হয় পড়াশোনা করে ওদের স্ট্যান্ডার্ড খুব হাই, অটোমেটিক্যালি নিটের স্ট্যান্ডার্ডটাও হাই হয়ে গেছে, মানে কোশ্চেন একটু টাফ হচ্ছে, সেই জন্য মানে আলাদা করে ক্লাস হয়। তো এটা 2-3 মাস একটু ক্লাস শুরু হওয়ার পরে আমি একটা নোটিশ দিই, যাই কারা নিটের ক্লাস করবে আমি একটা সবাইকে জানাই, তারপরে নিটের জন্য অ্যাডমিশন করাই। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে সে আপনি করাতে পারেন, একটু সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম হয়, মানে আমরা যে চ্যাপ্টার গুলো এখানে পড়াচ্ছি সেই চ্যাপ্টার গুলোই জয়েন্টের জন্য তারপরে সাথে সাথে দিতে থাকি, তো সেটা তো আমি অ্যাডজাস্ট করে নেবো, এরকম কিছু ব্যাপার নেই। মানে ওই ম্যাডাম যার কাছে পড়ছে আর কি, তার তিনি আর কি যেরকম যেরকম মানে ক্লাস করাচ্ছেন সেই অনুযায়ী আর কি আমাকে একটু চলতে হবে, কারণ ধরুন আমি আমি ধরুন একটা চ্যাপ্টার মানে নিটের জন্য ক্লাস করে শুরু করলাম, কিন্তু সেই ক্লাসটা আর কি বোর্ডের জন্য হয়নি, আহ, সেটা তো ভালো হবে না, মানে সেটাতে হ্যাঁ কোরিলেট করতে পারবে না, ওইটা একটু অসুবিধা হয়, কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু এখনই আমাদের নিটের ক্লাস শুরু হয়নি, মানে নিটের একেবারেই প্রথমে তো সবে শুরু হয়েছে, তো এরা একটু আর কি কেমিস্ট্রির আইডিয়াটা না ক্লিয়ার হলে, বেসিক নলেজটা না থাকলে নিটের ক্লাসটা করতে পারবে না,
সেই জন্য না না, এখন যারা এবছরে যারা নেট দিচ্ছে 21, তাদের জন্য ওই ডেট, ওদের ডেট আদৌ এখনো হয়নি, ঠিকই করা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 21, 22, 21 এর যারা ক্লাস করছে, 22 এর যারা ক্লাস করছে, তাদের ওই সব টাইমগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। না না না, 23 যারা পরীক্ষা দেবে তাদের ব্যাচটা এখনো পর্যন্ত সেটা হয়নি। তাদের তো সবেই এই ক্লাসটা শুরু হলো, এবারে এদের মধ্যে থেকে আমি দেখবো যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, সেই মধ্যে দেখে আর কি টাইমটা ঠিক করবো। এখনো টাইম আমার ঠিক হয়নি, এখন বোর্ডসের জন্যই সব অ্যাডমিশন চলছে, বোর্ডসের স্টুডেন্ট। তবু সবাই বোর্ডসের ক্লাস শুরু করে দিয়েছে, মানে মোটামুটি আমার দুটো ব্যাচ আর কি, মানে আমার ক্লাস আমি শুরু করে দিয়েছি। হুম। আমি 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 আপনাকে বলছি, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আমার বোর্ডসের জন্য যে ক্লাস থাকে, বোর্ডসের জন্য 1200 মানে 1200। হুম। আর যদি জয়েন্টের কেউ ক্লাস করে, জয়েন্টের যদি কেউ ক্লাস করে, তাহলে জয়েন্টের জন্য 1000। এবারে মানে 2200। কিন্তু আমি 2200 থেকে 200 টাকাও অনেকে এই সব অসুবিধার জন্য বলে যে একেবারে 2000 টাকা দেবো, দুটোটি একসাথে পড়বে, তো আমি কনসিডার করি। কিন্তু যারা শুধু জয়েন্টের জন্য পড়ে, যারা নিটের জন্য শুধু ক্লাস করে, তাদের জন্য আমি 1500 নিই, শুধু নিটের জন্য ক্লাস করে। কারণ দুদিন করে তো ক্লাস হয়, 11, 12 এর টপিকের জন্য পড়ানো হয়, দুদিন করে ক্লাস হয়। হ্যাঁ, তো সেই জন্য এরকম ভাবে ঠিক করা রয়েছে যে যদি দুটোই পড়ে তাহলে 2000, আর একটা পড়লে 1500, এভাবেই হয়। কিন্তু বোর্ড, হ্যালো স্যার, হ্যাঁ না, জয়েন্টের ক্লাস এখনো শুরু হয়নি, জয়েন্টের ক্লাস শুরু। হ্যাঁ না, এক মাসটা এদের পড়া হবে, 1 মাস বাদে আর কি আমি শুরু করছি। মানে এটা তো মে মাস চলছে, আপনি জুলাই মাসের থেকে ক্লাসটা শুরু পাবেন আর কি, জুলাই মাস থেকে আমরা জয়েন্টের ক্লাস শুরু করব। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য সব আনসার্টেনটি আছে, ওই জন্য জয়েন্টের ক্লাসটা শুরু করতে পারছি না। হ্যাঁ, জুলাই মাস থেকে আমাদের জয়েন্টের ক্লাস শুরু হয়ে যাবে, নিটের ক্লাস জুলাই মাস থেকে শুরু হবে। ঠিক আছে, আপনি জুনের লাস্ট উইক নাগাদ আমাকে ফোন করবেন, আমি ব্যবস্থা করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে, ঠিক। হুম, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ। সরি, একজন ফোন করেছিল, একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। ওকে, আমরা ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার যেখানে ছিলাম, সেখানে কি না, একটা স্টেট থেকে আরেকটা, ইন্টারকনভার্সন বলতে কি বোঝায়? ফেনোমেনা অফ চেঞ্জ অফ ম্যাটার ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট অ্যান্ড ব্যাক টু অরিজিনাল স্টেট ইজ কল্ড ইন্টারকনভার্সন অফ ম্যাটার। মানে ইন্টারকনভার্সন মানে কি, সলিড থেকে তুই লিকুইডে গেলি, আবার লিকুইড থেকেও সলিডে আসতে পারবি, এরকম টাইপের ব্যাপার, তাকে বলে ইন্টারকনভার্সন। তো ভেরিয়াস স্টেটস অফ ম্যাটার ক্যান বি ইন্টারচেঞ্জ ইনটু ওয়ান অ্যানাদার বাই অল্টারিং কন্ডিশন অফ, কি কন্ডিশন চেঞ্জ? তুই যে সলিড থেকে লিকুইডে যাবি, বা লিকুইড থেকে সলিডে আসবি, বা সলিড থেকে গ্যাসে যাবি, গ্যাস থেকে সলিডে আসবি, আর সলিড লিকুইড থেকে গ্যাসে যাবি, গ্যাস থেকে লিকুইড, এগুলো যে করতে যাবি, তার জন্য কি চেঞ্জ করবি? কি চেঞ্জ করবি না, দুটো দুটো জিনিস চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে কি প্রেসার, আর একটা হচ্ছে টেম্পারেচার। ওয়ান ইজ প্রেসার, অ্যানাদার ওয়ান ইজ টেম্পারেচার। প্রেসার টেম্পারেচার চেঞ্জ করে আমরা এই ব্যাপারটা করি, যে প্রেসার টেম্পারেচার এই বিষয়টা আমরা চেঞ্জ করি, এবং চেঞ্জ করে আমরা একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাই। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি
ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ব্যাপারটা ভালো করে বুঝে দুটো জিনিস আমরা চেঞ্জ করবো, আইদার প্রেশার একটা ফিক্স রাখবো, প্রেশার ফিক্স থেকে টেম্পারেচার চেঞ্জ করবো, বা টেম্পারেচার ফিক্স থেকে প্রেশার চেঞ্জ করবো। তো আমি তোকে বিষয়টা একটু দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। সো ইজি, তুই দেখ যে আমরা যখন সলিড, লিকুইড, গ্যাস, এই যে তিনটে স্টেট রয়েছে, সেই তিনটে স্টেট আমরা ধর আইস থেকে ওয়াটার, আইস থেকে ওয়াটার একদম সিম্পল ব্যাপার। আমরা সব সময় ফ্রিজ বা সমস্ত জায়গায় আমরা ওয়াটার থাকে, তার থেকে আইস হয়, তাহলে আবার ওয়াটার ভেপার, তাহলে সবগুলোই কিন্তু ওয়াটার থেকে সবগুলোই করা যাচ্ছে, তিনটে স্টেট ওয়াটারে রয়েছে। একমাত্র এটাই হচ্ছে আমরা মানে একটা এমন একটা কম্পাউন্ড ওয়াটার যার তিনটে স্টেটই আমি চোখের সামনে সবসময় দেখতে পাই, ওয়াটার, ওয়াটার ভেপার এবং আইস। তো এই যে টোটাল যে প্রসেসটা, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা যে চেঞ্জ করব, তার জন্য কিন্তু টেম্পারেচারটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা দেখ এখানে আইস রয়েছে, আমরা যখন হিট করছি তখন কি হচ্ছে, আইসটা ওয়াটারে কনভার্টেড হচ্ছে, দেখতেই পাচ্ছিস আইসটা ওয়াটারে কনভার্টেড হয়ে গেল আস্তে আস্তে, এবং এর নাম কিন্তু মেল্টিং বা ফিউশন। ফিউশন, চেঞ্জ অফ সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে যখন যাই তখন তাকে বলে ফিউশন। তো এটা আমরা সলিড থেকে লিকুইড স্টেটে চলে গেলাম, ধীরে ধীরে টেম্পারেচার দিতে দিতে আমরা চলে গেলাম। এবারে আরো টেম্পারেচার দিচ্ছি, দেখ তোর স্ক্রিনে দেখতে পাচ্ছিস তুই, ভেপার বা স্টিম তৈরি হয়ে যাচ্ছে, একে আমরা কি বলছি, ভেপোরাইজেশন। যখন আরো টেম্পারেচারটা বয়লিং পয়েন্টের উপরে চলে গেল, তখন কিন্তু আমরা তাকে ভেপার স্টেটে কনভার্ট করে দিচ্ছি, লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্টেড হয়ে গেল। এবারে উল্টো জিনিসটা করব, ভেপারকে আবার লিকুইড করব, ভেপারকে ঠান্ডা করে আমরা লিকুইড করব, ভেপার যেটা যাচ্ছিল তাকে আবার অন্য কন্টেনারে আস্তে আস্তে কালেক্ট করলাম, সেখানে তো সেটাকে বলে কনডেনসেশন। খুব ইজি ব্যাপার, দেখ কনডেনসেশন, যেখানে কিনা গ্যাস থেকে লিকুইডে আসছে, সবকটা প্রসেসটা একসাথে ছবিতে দেখিয়ে দিচ্ছি। তো কনডেনসেশন হচ্ছে, তাহলে ভেপার থেকে লিকুইড হচ্ছে। এখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন যাচ্ছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস, যাই হোক না কেন, সেখানে কিন্তু যতক্ষণ এই প্রসেসটা চলবে ততক্ষণ কিন্তু কোনো টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। আমরা দেখ এখানে আইস রয়েছে, তো আইসকে যখন আমরা এবারে তার মধ্যে থার্মোমিটার দিয়ে দিলাম, আইসের মধ্যে আমরা থার্মোমিটার দিয়ে দিলাম, তো থার্মোমিটার দিয়ে এবার আমরা হিট করছি। হিট করলে কি হবে, থার্মোমিটারের এবারে মেল্ট যতক্ষণ করছে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, যতক্ষণে আইস মেল্ট করছে, এই 0 ডিগ্রি সেলসিয়াসই কিন্তু এখানে রয়েছে, এখান থেকে কিন্তু টেম্পারেচারটা উঠছেই না। যতক্ষণ না পুরো আইস ওয়াটারে কনভার্টেড হবে, ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে টেম্পারেচার দিলেও, হিট দিলেও কিন্তু তার কিন্তু কোনো রকম কোনো থার্মোমিটারে টেম্পারেচার চেঞ্জ হবে না। এটাকে বলে লেটেন্ট হিট, যে এমন আমি হিট দিচ্ছি কিন্তু হিটটা কোনো চেঞ্জ করছে না, টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। তো পুরো আইসটা যখন ওয়াটারে কনভার্টেড হয়ে গেল, দেখ পুরো আইসটা ওয়াটারে কনভার্টেড হয়ে গেল মেল্টিং পয়েন্টে, সেই মেল্টিং পয়েন্টটা ততক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার এরপরে আবার হিট দিলে কি হবে, এবার দেখ টেম্পারেচার বাড়ছে, দেখ বাঁদিকে দেখ থার্মোমিটারের টেম্পারেচারটা বাড়ছে, কতক্ষণ পর্যন্ত বাড়বে, ওয়াটারের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। 100 ডিগ্রি সেলসিয়াসে যেই গেল আবার থেমে যাবে টেম্পারেচারটা, আবার টেম্পারেচার বাড়বে না। কারণ কি না, 100 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে ওয়াটার থেকে ওয়াটার ভেপার তৈরি হচ্ছে, তো ওয়াটার থেকে যতক্ষণ পর্যন্ত না পুরো ওয়াটারটা ভেপার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর টেম্পারেচারটা আবার বাড়বে না। যখন স্টেট চেঞ্জ হয়, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, তখন বাইরে থেকে হিট দিলেও কিন্তু তার টেম্পারেচার থার্মোমিটারে কোনো রকম কোনো চেঞ্জ হয় না, তাকে বলে লেটেন্ট হিট। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো একেবারে আমি 100 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছি, এবং সমস্ত লিকুইডটা যতক্ষণ পর্যন্ত না ভেপার স্টেটে কনভার্টেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই এখানে কি হবে না, ওখান থেকে কিন্তু টেম্পারেচারের দাগটা কিন্তু উপরের দিকে উঠবে না, একই রকমের থাকবে। তো
লেটেন্ট হিট তাহলে কি? লেটেন্ট হিট তাহলে কি না, যে হিট, এমন হিট যে শুধুমাত্র স্টেট চেঞ্জ করতে পারে কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করতে পারে না, থার্মোমিটারের টেম্পারেচার ইনক্রিজ করতে পারে না, তাকেই বলে লেটেন্ট হিট। আমি তোকে দেখাবো, আমি তোকে বলবো এই বিষয়টা নিয়ে। তো আমাদের সেই জন্য টেম্পারেচার দিলে কি হয় আমি সেটা তোকে বলছি, তুই আমার কথা ভালো করে শোন। যে আজকে আইস রয়েছে 0°C, তাকে তুই ওয়াটার বানাবি কিন্তু তারও টেম্পারেচার 0°C। দেখ, দুটো টেম্পারেচারই 0°C, কিন্তু তোকে তবুও হিট এনার্জি সাপ্লাই করতে হবে। কেন না, আইসের থেকে ওয়াটারে যখন যাবে, আইসের মলিকিউল আর ওয়াটারের মলিকিউল একই রকমের অবস্থায় নেই। আইসের মলিকিউল গুলো গায়ে গায়ে রয়েছে, ওয়াটার মলিকিউল গুলো দূরে দূরে রয়েছে। তো এই গায়ে গায়ে থেকে দূরে দূরে ছাড়ানোর জন্য কি দরকার? এনার্জি দরকার। এই এনার্জিটা কোথা থেকে পাবে? এই হিট এনার্জি সাপ্লাই দিচ্ছি, সেখান থেকেই এই এনার্জিটা পাবে। তো তাহলে সলিড থেকে লিকুইড, সে আইস হোক আর যাই হোক, সে প্রসেস করার জন্য আমার সবসময় এনার্জি দরকার। কিন্তু টেম্পারেচার কি ওই এনার্জি বাড়বে? না, টেম্পারেচার ওই এনার্জিটা বাড়বে না। একে বলে মেল্টিং বা ফিউশন, যেটা প্রথম কেসের কথা যেটা বলেছি, যে মেল্টিং যখন করা হয়, আইস থেকে যখন ওয়াটার করা হয়, তখন নিশ্চয়ই হিট দেওয়া হবে, নিশ্চয়ই এনার্জি দেওয়া হবে। কিন্তু টেম্পারেচার 0°C আইস থেকে টেম্পারেচার কিন্তু বাড়বে না। ওয়াটার যেটা মেল্ট করে হবে তার টেম্পারেচারও কিন্তু 0°C থাকবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার কখনোই বাড়ছে না। এবারে দেখ, কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে একটা সিম্পল একটা জিআইএফ দিয়ে তোকে আমি বলছি যে হিট করলে কি হয়, হিট করলে কি হয়, কথাটা তুই আমার শোন। যে হিট করলে কি হয়, হিট করলে কি হয় না, যখনই হিট করা হয় তখন মলিকিউল গুলো, ধর সলিড আছে, সলিড আছে, এটা একটা সলিড আছে আইস। এবারে যেই হিট করবি তখন এ কি করবে না, হিট এ এনার্জি অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে এর মলিকিউল গুলো কি করবে না, কাইনেটিক এনার্জির জন্য দৌড়দৌড়ি শুরু করবে, দৌড়দৌড়ি শুরু করবে, কাইনেটিক এনার্জি বাড়বে, বাড়তে বাড়তে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কমে যাবে এবং কমে গিয়ে তারপরে তাতে কি হবে, লিকুইড হবে। দেখ, খুব ইজি ব্যাপার। আমি সলিডকে যখন হিট করছি তখন দেখ, প্রথমে সলিডটা গায়ে গায়ে ছিল মলিকিউল গুলো, এবার হিট করতে সব দূরে দূরে চলে যাচ্ছে, সব দূরে দূরে চলে যাচ্ছে, কারণ হিট হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়িয়ে দেয় মলিকিউলের। তোরা সবাই আছিস তো, নাকি ঘুমিয়ে পড়লি? কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। আরো স্নেহা আওয়াজ দিয়েছে, স্নেহার আওয়াজ পেয়েছি। ঠিক আছে, আমি ভাবছি যে কোথায় গেল না কি, অনলাইনে কাউকে দেখতেও পাই না, বুঝতেও পারি না। তো যাকে যে কথাটা বলছিলাম, যে সলিডে তুমি যদি হিট করো তাহলে মলিকুল গুলো কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, মলিকুল গুলো দৌড়াদৌড়ি শুরু করে দেবে, তো সলিড থেকে লিকুইডের দিকে চলে যাবে। আরো যদি টেম্পারেচার বাড়াও, গ্যাসের দিকে চলে যাবে। এত অবাক হওয়ার কিছু নেই এর মধ্যে। তো চেঞ্জ অফ টেম্পারেচার করলে ওয়াটার 0°C যে রয়েছে তাকে যদি তুই আইসে কনভার্ট করতে যাস, তাহলে কি করতে হবে না, ঠান্ডা করতে হবে, এক্সট্রাক্টিং হিট। কারণ ওয়াটারে মলিকিউল গুলো দূরে দূরে রয়েছে, তাকে কাছাকাছি নিয়ে চলে আসতে হবে। কাছাকাছি এক্সট্রাক্ট মানে হিটটা রিমুভাল করতে হবে, হিটটা রিমুভ করতে হবে। রিমুভ করলেই আবার ওয়াটার মলিকিউল গুলো কিন্তু আইস মলিকিউলে কনভার্টেড হয়ে যাবে, আইসের মধ্যে চলে আসবে, ওয়াটার মলিকিউল থেকে আইসে কনভার্টেড হয়ে যাবে। তো এটা হচ্ছে ইন্টার কনভার্সন অফ লিকুইড ইনটু সলিড। লিকুইড থেকে সলিডে যাওয়ার জন্য যে ইন্টার কনভার্সন, সেটার কথা আমরা বলছি। যে লিকুইড থেকে যখন সলিডে যাবে তখন কিন্তু এনার্জি কমিয়ে ফেলতে হবে, তাহলে মলিকিউল গুলো যেগুলো দূরে দূরে ছিল সেগুলো কাছাকাছি চলে যাবে। ভেরি গুড। তো সলিড থেকে এখানে আমরা লিকুইড থেকে সলিডের দিকে যাচ্ছে, তাকে কি বলে, ফ্রিজিং বা সলিডিফিকেশন। ফ্রিজিং বা সলিডিফিকেশন বলে তাকে। তো ফ্রিজিং পয়েন্ট আইসের যেরকম, সেটা 0°C বা 32°F, যাতে খুশি তুমি বলতে পারো, সবই একই ব্যাপার। এবারে দেখ যে আমরা যখন আমি কুল করছি, কেন লিকুইড থেকে সলিড হয়ে যাচ্ছে? যখন আমি কুল করছি কেন লিকুইড থেকে সলিড হচ্ছে? দেখ, when subjected to cooling,
হিট ইজ এক্সট্রাক্টেড, কাইনেটিক এনার্জি তখন কি হবে, কমে যাবে। আরে হিট দিলে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তখন সলিড থেকে লিকুইড হয়, তাহলে উল্টো দিকটা করতে গেলে কি হবে, একই তো ব্যাপার, যে হিট কমিয়ে বাড়িয়ে মানে সরিয়ে নিলে কাইনেটিক এনার্জি কমে গেল, হুইচ রেজাল্টস ইন দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার and thus the intermolecular force of attraction increases and converts is into solid, অটোমেটিক্যালি সেটাকে সলিডে কনভার্ট করে দিচ্ছে। তো লিকুইড থেকে সলিডে যাওয়ার জন্য কিন্তু আমরা এই টেকনিক ফলো করছি, এই টেকনিক ফলো করছি, যে টেকনিক এটাতে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করছে, মানে অটোমেটিক্যালি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করছে। মলিকিউলগুলি দৌড়দৌড়ি করে অ্যাট্রাকশন কমে যাবে, কিন্তু মলিকিউল যদি কাছাকাছি থাকে তাহলে অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। সো ইজি। তো দেখ এখানে কিন্তু আমরা মেল্টিং বা ফ্রিজিং এর ঘটনাবলীর কথা বললাম, যে মেল্টিং কিন্তু খুব ইজি ব্যাপার, যে সলিড তাতে আমরা টেম্পারেচার দেবো এবং টেম্পারেচার দেওয়ার পরে তার কাইনেটিক এনার্জি বাড়বে, মানে তার অ্যাবজর্ব করবে হিট এবং সে একটা পার্টিকুলার টেম্পারেচারে মেল্ট করে যাবে। উল্টো প্রসেসটা ওই একই রকম ভাবে হবে এবং সেখানে সলিডিফিকেশন হবে এবং সেখানে লিকুইড থেকে সলিডের দিকে হবে, তখন ঠান্ডা করা হবে, হিটটা বের করে নেওয়া হবে। তো মেল্টিং বলতে কি বোঝায়, বা ফিউশন বলতে, মেল্টিং আর ফিউশন একই ব্যাপার, আর ফ্রিজিং আর সলিডিফিকেশন একই ব্যাপার, এগুলো একই টার্ম, সেম টার্ম, এটা বা জাস্ট বলা কিন্তু একই টার্ম। এরপর আমরা চলে আসছি মেল্টিং পয়েন্ট এবং যে টেম্পারেচারে সলিড লিকুইডে কনভার্টেড হচ্ছে, যে পার্টিকুলার টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকেই বলে কি, যে কনস্ট্যান্ট টেম্পারেচার, তাকে বলে মেল্টিং পয়েন্ট। একই রকম ভাবে ফ্রিজিং পয়েন্ট কিন্তু যে টেম্পারেচারে লিকুইড সলিডে কনভার্টেড হচ্ছে তাকে বলে ফ্রিজিং পয়েন্ট, ওই টেম্পারেচারটাকেই বলে ফ্রিজিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট দুটো খুব ইজি ব্যাপার, খুব সিম্পল থিং, এটা কিন্তু সবসময় এটা মাথায় রাখবি, সবসময় মনে রাখবি যে মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট ব্যাপারগুলো কি। এবার দেখ, আমি লেটেন্ট হিটের কথা বলছিলাম, তবে ডিটেলে কিছু বলিনি। লেটেন্ট হিট এবং সেন্সেবল হিটের মধ্যে ডিফারেন্স আছে। সেন্সেবল হিট মানে কি, এমন হিট যা টেম্পারেচার বাড়িয়ে দেয়, এমন হিট দ্যাট কজেস দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, তাকে বলে সেন্সেবল হিট। যে হিটটা আমি টেম্পারেচার বাড়ছে কি কমছে আমি হাত দিয়ে বুঝতে পারি, গরম লাগবে ঠান্ডা লাগবে, কিন্তু এমন যদি কোনো হিট হয় যে টেম্পারেচার বাড়াতে পারে না, তাকে বলে লেটেন্ট হিট। এই ধর আমি এখানে হিট দিচ্ছি, এখানে একটা লিকুইড আছে, তো তাতে হিট দিচ্ছি, তো হিট দিতে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে, বাড়ছে, একে বলে কি সেন্সেবল হিট। একটা জায়গায় জল রয়েছে, তাতে আমি থার্মোমিটার দিয়ে হিট দিচ্ছি, তো তার যদি টেম্পারেচার বাড়ে, কিন্তু হঠাৎ করে দেখছি টেম্পারেচার বাড়ছে না, কিন্তু জল থেকে ভেপার হচ্ছে, তখন বুঝতে হবে যে ওটা কিন্তু লেটেন্ট হিট হিসাবে ওখানে সলিউশনের মধ্যে যাচ্ছে বা জলের মধ্যে যাচ্ছে। লেটেন্ট হিট মানে হচ্ছে যে তুমি একটা হিট দিচ্ছ বাইরে থেকে, কিন্তু কোনো রকম কোনো টেম্পারেচারের ইনক্রিজ করছে না, সেটাকে বলে লেটেন্ট হিট। যদি টেম্পারেচার ইনক্রিজ ঘটে তাকে বলে সেন্সেবল হিট। তো লেটেন্ট হিট এবং সেন্সেবল হিটের মধ্যে ডিফারেন্স আছে। আমি এখানে ডিটেলে এ কথা আলোচনা করেছি যে হিট সাপ্লাইড টু দ্য আইস টু ওভারকাম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, এমন ফোর্স দেয়া, এমন হিট দেওয়া হচ্ছে যে কিনা সলিডের মলিকিউলগুলোর ফোর্স অফ অ্যাট্রাকশনকে চেঞ্জ করে লিকুইড স্টেটে কনভার্ট করাচ্ছে উইদাউট রাইজ ইন টেম্পারেচার। Therefore, it is considered that this is going to hidden within the particle is called latent heat. Latent heat means hidden. Latent means hidden, মানে কমছে, হিডেন হচ্ছে। তো এটা হচ্ছে সেন্সেবল হিট এবং লেটেন্ট হিট এটাকে বলছি যে যেটা কিনা কোনো রকম কোনো টেম্পারেচারে ইনক্রিজ করাবে না, তাকে বলে লেটেন্ট হিট। তো এখানে যেরকম ধর তুই 1 কেজি একটা সলিড নিয়েছিস, তার থেকে লিকুইডে কনভার্ট করাবি অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটাকে বলতেই হয় সবসময় অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ নোন অ্যাজ লেটেন্ট হিট অফ ফিউশন।
1 কেজি সলিডকে 1 কেজি লিকুইডে কনভার্ট করার জন্য যতটা হিট লাগে তাকে বলে লেটেন্ট হিট অফ ফিউশন। ফিউশন তখনই বলবি যখন সলিড থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে যদি গ্যাস হয় তাহলে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বলবি। তো সলিড ছিল তার থেকে তুই লিকুইড করেছিস। এই লিকুইড করার জন্য যত টেম্পারেচার যত হিট লাগবে, টেম্পারেচার নয়, টেম্পারেচার ফিক্স থাকবে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। এখানে যতখানি টেম্পারেচার আছে এখানেও ততখানি টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার ইজ ফিক্সড। তো তাকে বলে লেটেন্ট হিট অফ ফিউশন। আচ্ছা, এবার লিকুইড থেকে যদি গ্যাস যাস তাহলে কি হবে? লিকুইড ইনটু গ্যাস, তাকে বলে কি? তাকে বলে ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন, লিকুইড থেকে গ্যাস যাচ্ছিস, জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বয়লিং পয়েন্টের উপরে গেলেই কিন্তু অটোমেটিক্যালি বয়লিং পয়েন্টে গেলেই তোর লিকুইড থেকে গ্যাসে তোর কনভার্টেড হয়ে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসে। দিস ইজ কল্ড ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন ইভাপোরেশন এক জিনিস নয়। ভেপোরাইজেশন হচ্ছে লিকুইড স্টেটটাকে কিন্তু বয়লিং পয়েন্টে নিয়ে যেতে হবে, ইভাপোরেশন কিন্তু যে কোনো টেম্পারেচারে হয়। এ নিয়ে আমি বলবো। তো চেঞ্জ অফ টেম্পারেচার করলে কি হবে না, হিট করলে আবার কাইনেটিক এনার্জি বাড়ছে মলিকিউলগুলো, এবং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করছে, এবং আলটিমেটলি গ্যাসিয়াস স্টেটে কনভার্টেড হচ্ছে। যেরকম সলিড থেকে লিকুইড হয়েছিল, একই কাইনেটিক থিওরিতে লিকুইড থেকে গ্যাসে কনভার্টেড হচ্ছে, এবং এই প্রসেসটাকে বলছি আমরা কি? বয়েলিং। এটাকে বলা হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে বয়েলিং। তো বয়েলিং আবার গ্যাস থেকে লিকুইড উল্টো দিকে করতে পারি, উল্টো দিকেও করতে পারি, তাকে বলে কনডেনসেশন। প্রথমেই দেখিয়েছি গ্যাস থেকে লিকুইড উল্টো দিকে আসছে, কনডেনসেশন। তাহলে এখানে হিটটা কমাতে হবে, এবং অটোমেটিক্যালি গ্যাস থেকে লিকুইডের দিকে চলে আসবে। এরপর গ্যাস থেকে লিকুইডে যখন আসবে তখন কি কাইনেটিক এনার্জি মলিকিউলস ডিক্রিজ করবে, কারণ তুমি হিট সরিয়ে নিয়েছে, হিট এক্সট্রাক্টেড। তো কাইনেটিক এনার্জি ডিক্রিজ করলে অটোমেটিক্যালি মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে, এবং গ্যাস থেকে লিকুইড স্টেটে কনভার্টেড হবে। তো একেবারে সোজা ব্যাপার, যখন সলিড থেকে লিকুইড বা গ্যাসের দিকে যাচ্ছে তখন কাইনেটিক এনার্জি বাড়াতে হচ্ছে, উল্টো দিকে যখন আসছে কাইনেটিক এনার্জি কমাতে হচ্ছে। জাস্ট হিট দিলে কাইনেটিক এনার্জি বাড়বে, হিট সরিয়ে দিলে কাইনেটিক এনার্জি কমবে। এই ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েছিস নিশ্চয়ই, আশা করছি যে এটাই কিন্তু এফেক্ট। বয়েলিং অর ইভাপোরেশন সেটা হচ্ছে অ্যাবসর্বিং হিট, কারণ সেটা লিকুইড গ্যাসে যাচ্ছে। আর কনডেনসেশন হচ্ছে কি না, গ্যাস লিকুইডে আসছে, গিভিং আউট অফ হিট এনার্জি, এটা ছেড়ে দিচ্ছে, এটা অ্যাবসর্বিং নিচ্ছে। দুটোর মধ্যে এটাই ডিফারেন্স। তো আমি বললাম যখন ভেপোরাইজেশন হবে, 1 কেজি একটা লিকুইড আছে, তাকে ভেপারে তুই কনভার্ট করবি উইদাউট চেঞ্জিং টেম্পারেচার, যতটা হিট লাগবে, দ্য অ্যামাউন্ট অফ হিট। দেখ, যখন সলিড থেকে লিকুইড করবি তখন তার নাম হবে লেটেন্ট হিট অফ ফিউশন, আর যখন লিকুইড থেকে গ্যাস করবি তখন লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন তাকে বলে, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। তো সেটার ভ্যালুও দেওয়া রয়েছে, বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে এরকম ভ্যালুটা বিভিন্ন হবে। এটা তুই 1 কেজি একটা লিকুইডকে তুই ভেপারে কনভার্ট করছিস, পুরোপুরি ভেপারে কনভার্ট করছিস, তখন তাহলে কতটা এই হিটের চেঞ্জ হবে। সলিড থেকে ডাইরেক্টলি তুই গ্যাসে যেতে পারিস, তাকে বলে সাবলিমেশন। সলিড থেকে ডাইরেক্টলি গেলে সাবলিমেশন, যেরকম ক্যাম্পার, ন্যাপথালিন, আয়োডিন, মথবলস, এইগুলো সবই কিন্তু এই সলিডকে হিট দিলে ডাইরেক্টলি ও সরাসরি ওখানে চলে যায়, গ্যাসে কনভার্ট হয়, যেটা উপরে যায় তাকে বলে সাবলিমেট, এবং প্রসেসটার নাম হচ্ছে সাবলিমেশন। যে সলিডটা হয় প্রসেসটা তাকে বলে সাবলিমেশন হয়, প্রসেসটার নাম হচ্ছে সাবলিমেশন। আমি তোকে একটা ছবি দেখাচ্ছি, সেখানে তুই পরিষ্কার দেখতে পাবি যে এখানে আমরা কোনো একটা মেটেরিয়ালের মধ্যে নিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড বা ক্যাম্ফার এরকম নিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাকে আমরা উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি, একটা ফানেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবং ফানেলের মাথাটা ফাঁকা জায়গাটা একটা কটন প্লাগ দিয়ে দিয়েছি। তো এটাতে হিট করলে দেখা যাবে যে সরাসরি ভেপার স্টেটে যাওয়ার পরে কটন প্লাগে গিয়ে আটকে যাবে, এবং নিচে বার্নার জ্বালিয়ে দিয়েছি, তো ওখান থেকে ভেপার হয়ে সরাসরি ওখানে গিয়ে আটকাচ্ছে, এবং উপরের অংশে গিয়ে আটকাচ্ছে। তো এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ভেপার তৈরি হয়ে যাচ্ছে। তো সরাসরি এরকম সলিড থেকে গ্যাসে কনভার্টেড হচ্ছে, সলিড থেকে গ্যাসে এই কনভার্টেড হওয়ার যে প্রসেস সেটাই হচ্ছে
প্রসেস অফ সাবলিমেশন। প্রসেস অফ সাবলিমেশন এটা আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাম্ফর, এই সমস্ত জায়গায় কিন্তু এরকম ধরনের ঘটনাটা ঘটে। তো স্টিম কজেস, একটা দুটো প্রশ্ন, স্টিম কজেস মোর বার্নস when exposed to skin than boiling water. অ্যাকচুয়ালি যখন 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 স্টিম ওয়াটার যখন স্টিমে কনভার্টেড হয় তখন কি হয় না, এর মধ্যে স্টিমের মধ্যে লেটেন্ট হিট বেশি আছে। এর টেম্পারেচার 100°C, স্টিমের টেম্পারেচার 100°C, কিন্তু এর মধ্যে তো লেটেন্ট হিট বেশি আছে স্টিমের মধ্যে, কারণ ওয়াটার থেকে স্টিম করার জন্য কিছুটা লেটেন্ট হিট দিতে হয়েছে। সেই জন্য স্টিমের মধ্যে হাত দিলে বেশি হাত পুড়ে যাবে, বেশি বার্ন হবে রাদার দেন ওয়াটার 100°C। দুটোরই টেম্পারেচার সেম, কিন্তু জাস্ট ডিফারেন্স আছে। তো আবার উল্টো দিকে যখন করতে যাই আমরা, সলিড থেকে লিকুইড বা গ্যাস থেকে লিকুইড, গ্যাসকে যখন কম্প্রেস করি, ইন্টারকনভার্সন অফ গ্যাস ইনটু লিকুইড হবে কম্প্রেস, the intermolecular space of the particle decreases, ultimately converted into liquid। কিন্তু এটা প্রেসার দিয়ে করা হয়, সাধারণত প্রেসার দিয়ে আমরা করি। গ্যাসের উপরে প্রেসার দিলে আলটিমেটলি সেটা লিকুইড স্টেটে কনভার্টেড হয়। তো স্টেট চেঞ্জের ব্যাপারটা বললাম আমি তোকে, স্টেট চেঞ্জ কিভাবে হয়। আমাদের একটা জিনিস বাকি রইল একটু, আজকে আর হবে না, সেটা হচ্ছে ইভাপোরেশন পার্টটা বাকি রইল। ওটা আর একদিন আমি সময় করে, ওটা অল্প পার্ট, লাস্ট পোর্শনটা যেটা ইভাপোরেশন, যেটা ওটা বেশ খানিকটা রয়েছে, অনেকগুলো কন্ডিশন রয়েছে, ওটা একটু বেশ খানিকটা সময় লাগবে, 40-45 মিনিট আরো সময় লাগবে, একটা বড় চ্যাপ্টার তো, সেই জন্য আমি এই স্টেট চেঞ্জ পর্যন্ত বললাম। ইভাপোরেশনটা নেক্সট কোনো একটা দিনে আমি এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, নেক্সট একটা ক্লাস দেবো এক্সট্রা ক্লাস, তখন আমি ইভাপোরেশনটা পড়িয়ে দেবো। ম্যাক্সিমাম পার্টটাই পড়িয়ে দিলাম, 75%-এর মতো পড়ানো হয়ে গেল, 25% যেটা বাকি রয়েছে সেটা আমি পরের একটা ক্লাস থেকে পড়িয়ে দেবো। আজকে পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাস করার জন্য। না বুঝতে পারলে আমাকে নিশ্চয়ই বলবি যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, হোয়াটসঅ্যাপ করে জানাবি অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার।